ফাইবার সম্পর্কে কথা বলছিলাম না? ফাইবারের গিগ ক্রিয়েট করা নিয়ে। তো গিগের বিষয়ে কে কি করলেন? ফা- তো সেই সে তিনটে ছবি চলতেছে, কেমন চলতেছে? কেমন চলতেছে? হ্যাঁ, বিজনেস কার্ডে সেটা কয়টা বিজনেস কার্ড বানাইছেন? গিগের জন্য বলছিলাম যে বিজনেস কার্ডের মকআপ দিয়ে তারপর ছবি তৈরি করতে, গিগ ইমেজ তৈরি করতে কয়টা করছেন? কে কয়টা করছেন? এখন এগুলো নিয়ে কি আপনার সারা জীবন বসে থাকবেন? এগুলো নিয়ে কি সারাদিন বসে থাকবেন, সারা জীবন বসে থাকবেন? আর কত অপেক্ষা করবেন? আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের গিগ ক্রিয়েট করে দেই। গিগ ক্রিয়েট যদি সুন্দরভাবে হয়, আপনাদের আর্নিং হওয়া শুরু হবে। ফাইবারে অর্ডার পাওয়া যায় যে কোনো সময়, এনি টাইম। আপনার গিগ সুন্দর হইলেই যে কোনো সময় অর্ডার চলে আসতে পারে। আপনারা এটা নিয়ে ঝিমাইতেছেন কেন? নাকি আমার কথা ভালো লাগে না আপনাদের? আপনাদেরকে বলছি গিগ ক্রিয়েট করতে, গিগের জন্য ইমেজ ক্রিয়েট করতে। আপনারা সবাই গিগের ইমেজ ক্রিয়েট করবেন। আপনাদেরকে কন্টেস্ট অ্যাটেন্ড করতে বলছিলাম, করছেন, ভালো কথা, সমস্যা নেই। কন্টেস্ট অ্যাটেন্ড করছেন, ভালো করছেন। কিন্তু মূল কাজটা কি ছিল? মূল আমি কাজ দিয়েছিলাম ফাইবারে গিগের জন্য ইমেজ ক্রিয়েট করা। সেই মূল কাজটাই কেউ করলেন না। আপনাদের দিয়ে কি হবে? কিছুই হবে না আপনাদের দিয়ে, বুঝছেন? একবারে তিনটা তৈরি করে তারপরে আপলোড করবেন। যার যার ইমেজ, শুধুমাত্র ইমেজ, গিগ ইমেজ পার্সোনাল পাঠাবেন, গ্রুপে না। ঠিক আছে? কি বলছি বুঝছেন? গিগ ইমেজ যার যা, শুধুমাত্র গিগ ইমেজ, এগুলো পার্সোনাল পাঠাবেন। পার্সোনাল অন্য কোনো মেসেজ করবেন না। কারণ গিগ ইমেজ যদি আপনি গ্রুপে দেন, তাহলে আপনার ইমেজটা হয়তো বা আরেকজনে কপি করতে পারে। আপনার যদি বিজনেস কার্ডটা সুন্দর বা এরকম হয়ে থাকে, আরেকজনে কপি করতে পারে। ঠিক আছে? সো সেক্ষেত্রে গিগের জন্য যে আপনারা বিজনেস কার্ড তৈরি করবেন, তারপর যে মকআপে বসাবেন, সেটা যে যার মতো করে আমাকে পার্সোনালভাবে মেসেজ করবেন। কি বলছি, কথা শোনা গেছে? মকআপে যেটা বসাবেন ওটাই। এমনি মাপ আছে 550x370, কিন্তু মকআপে ওটা মোটামুটি মেনটেন করে মকআপে। ঠিক আছে? মকআপে বসালে আর লাগে না। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? গিগ ইমেজ তৈরি করার পরও আরো অনেক কাজ আছে। গিগ ইমেজ তৈরি করার পরও আরো অনেক কাজ আছে। গিগ ইমেজকে এসইও করতে হবে, ইমেজ এসইও করতে হবে, ইমেজটাকে এসইও করতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটা আপনারা গিগ ইমেজ তৈরি করার পর আমি আপনাদেরকে দেখাবো। আপনারা গিগ ইমেজই কেউ তৈরি করেন না। এত সোজা ফাইবারে কাজ পাওয়া। মানুষজন মাসের পর মাস, বছরের পর বছর ঘুরিয়েও একটা দুটো অর্ডারের জন্য পাগল হয়ে যায়, তারপর অর্ডার পায় না। পরে রিভিউ কিনে, তারপরে বিভিন্ন সিস্টেম করে, তারপরে আস্তে আস্তে করে মার্কেটে অর্ডার অর্ডার পায়। আর আপনাদের বলছি গিগ ইমেজ তৈরি করতে, আপনারা সেগুলোই করতেছেন না। আপনারা যদি কাজই না করেন তো এখানে শিখতে আসছেন কির জন্য? এখানে গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন কির জন্য? ফ্রি পাইছেন এই কারণে নাকি?
হ্যাঁ বলেন, কথা বলেন না কেন? আপনারা যদি কাজেই না করেন তাহলে এখানে আসছেন কেন সেটা বলেন। ইসাদুল ইসলাম লিবন ভাই, ওয়ালাইকুম সালাম। আপনি যে গ্রুপে লিখলেন ক্লাস কি চলতেছে, এটা না লিখে লিঙ্কে ঢুকে দেখা যেত না? এখন তো 9টা বাজে, তো ক্লাস চলবে, এটাই স্বাভাবিক। এটা জিজ্ঞেস করার কি আছে ক্লাস? লিঙ্কে ঢুকে তারপরে ওয়েট করবেন। ওয়েট করা কাকে বলে বলেন তো? আপনি একজন মানুষের জন্য ওয়েট করলেন, মনে করেন তার সাথে দেখা করবেন, কিভাবে ওয়েট করবেন? আপনি বাসায় বসে থাকবেন? এটাকে ওয়েট করা বলে? নাকি তার সাথে যেখানে দেখা হওয়ার কথা সেখানে গিয়ে ওয়েট করবেন বলেন? ওয়েট করা বলতে কি বুঝান বলেন তো একটু, ইসাদুল ইসলাম লিমন ভাই? রোকে আক্তার, রিনা আপু, গত ক্লাস করছিলেন আপনি? গিগ ইমেজ তৈরি করছেন কে কে একটু বলেন, এখন যারা এই মতো জয়েন করলেন? কেউ কি গিগ ইমেজ তৈরি করছেন? আমি যে বলছিলাম বিজনেস কার্ডের জন্য গিগ ইমেজ তৈরি করতে, কেউ কি করছেন? কবে করবেন? আচ্ছা, আপনারা যারা ইচ্ছুক আছেন, ঠিক আছে, তপু সরকার ভাই বা মানে নাম ধরে বলতেছি না, আপনাদের ভিতরে যে যিনি যিনি ইচ্ছুক আছেন, ঠিক আছে, শেষে গিগ ইমেজগুলো আমাকে দেন, আমি ওই অনুসারে চালিয়ে যাব, বুঝছেন? যারা কাজ না করতে চাচ্ছে এখানে, তাদের কাজ করার দরকার নাই। এখান থেকে একটা ব্যাচ থেকে একজন কি দুইজন সাকসেস হলে আমার চলবে, ঠিক আছে? সবাইকে আমি নিয়ে ঠেলতে ঠেলতে গরুর গাড়ির মতো ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারবো না। আপনারা যারা অ্যাক্টিভ আছেন এখানে, যাদের আর্ন করার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, তারা একটু কাজ করেন, ঠিক আছে? একজন কি দুইজন, একজন বা দুইজন যদি আমাকে গিগ ইমেজ দেন, তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে সামনে এগিয়ে যাব, আপনাদেরকে নিয়ে নেক্সট ক্লাসের সামনের দিকে এগিয়ে যাব, বাকিরা পড়ে থাক পিছনে, ঠিক আছে? আমি এখানে সবাইকে যে আর্নিং করিয়ে, প্রত্যেককে যে আর্নিং করিয়ে দেব এরকম চুক্তি নিয়ে আসি না। আপনাদেরকে কাজ দিলে কাজ করবেন না আপনারা, শুধু শুধু আপনাদের সাথে আমি কেন এরকম প্রতিদিন একই কথা বলতে হবে? যাদের কাজ করার ইচ্ছা আছে এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? ফাইবারে যারা গিগ ক্রিয়েট করবেন, এক থেকে দুইজনে ইমেজ দিলেই আমাকে হবে, ঠিক আছে? ইমেজ দিয়েন, আপনাদের এরপর ইমেজ এসইও কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর আপনাদের গিগ একেবারে আমি নিজে সুন্দরভাবে গিগ ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করার ওয়ে দেখিয়ে দেব। তারপরে হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসে কীভাবে গিয়ে ফাইবারের মার্কেটিং করতে হয়, কীভাবে কি অর্ডার নিয়ে আসতে হয়, সেগুলো সব আমি দেখিয়ে দেবো। একজন কি দুইজন হইলেই আমার চলবে, এক এক ব্যাচ থেকে, সবার দরকার নাই। কি বলছি শুনছেন সবাই? আর ফাইবারে যে গিগ ইমেজ দিবেন, গিগ ইমেজগুলো আমাকে মানে গিগ ইমেজ কেউ আপনারা গ্রুপে মেসেজ করবেন না, সবাই পার্সোনালি দিবেন গিগ ইমেজ। কারণ একজনের গিগ ইমেজ তাহলে আর একজনের সাথে হয়তো কপিরাইট হতে পারে, মিলে যেতে পারে। আপনার একজনেরটা ভালো হলে সেটা দেখে আরেকজনে করতে পারে।
ফাইবারে যে গিগ ইমেজগুলো তৈরি করবেন, সেই গিগ ইমেজগুলো সবাই আমাকে পার্সোনাল মেসেজ করবেন, শুধুমাত্র গিগ ইমেজ, অন্য কোনো কিছু না। ঠিক আছে? অন্য কখনো কোনো সময় কোনো মেসেজ বা কোনো কিছু নিয়ে পার্সোনাল মেসেজ করবেন না, সব গ্রুপে। শুধুমাত্র ফাইবারের গিগ ইমেজের জন্য আপনারা ই করবেন, পার্সোনাল মেসেজ করবেন। ঠিক আছে? কি বলছি শুনছেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হলেই চলবে। একজন দুইজন আর্নিং করলেই তাতেই হবে, সবার আর্নিং করার দরকার নেই, সবাই আর্নিং করার ইচ্ছে নাই তো। তারা এখানে আসছেন এসে যাক, যে উদ্দেশ্যে আসেন, যে যার উদ্দেশ্যে আসেন সে সেই উদ্দেশ্য নিয়ে থাকেন। আমি আপনাদের নিয়ে সারা জীবন পড়ে থাকতে পারবো না ভাই, সারা জীবনের সময় আমাকে এখানে দেওয়া হয় না, আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন, কি প্রবলেম? আপনি ওইদিন বলেছেন যে ইলিস্ট্রেটরে একটু দেখিয়ে দিবেন বিজনেস কার্ডের মাপটা, আর এটা যদি দেখাতেন আমার জন্য খুব ভালো হতো। বিজনেস কার্ডের মাপ? মানে হ্যাঁ, বিজনেস কার্ডের মাপ, মানে ইলিস্ট্রেটরে আমি কিভাবে বর্ডারটা দিব আর কি, মানে সেফটি মার্জিন বইও, মানে যা, মানে সেফটি মার্জিনটা আমি দিতে পারতেছি না, খালি দুটা বর্ডার দিতে পারতেছি। কেন সেফটি মার্জিন দেখাই দিছিলাম না? একটা দেখান, ইলিস্ট্রেটরেরটা দেখান। ইলিস্ট্রেটরটা দেখাইছিলাম, দেখাই নাই? আমি জাস্ট দুটা জানি, আরেকবার যদি দেখান, খালি বর্ডারটা না। ব্লিড এরিয়া নেয়, ব্লিড এরিয়া নেবে না? ব্লিড এরিয়া এইটা জানি, এরপরের আরেকটা বলতেছি। প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, এরপরে একটু ওয়েট করেন সবাই। তো নিউতে যাওয়ার পরে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্রিন্ট আইটেম সিলেক্ট করবেন। প্রিন্ট আইটেম সিলেক্ট করার পর এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে তারপর কত 3.5, আর এখানে কত 2 ইঞ্চি, বিলিট কত 0.125। ঠিক আছে না? ক্লিয়ার এ পর্যন্ত? জি জি। ওকে। এরপরে আপনাকে যদি বিলিট দিতে হয়, আপনাকে প্রথমে এখানে একটা শেপ দিতে হবে, তবে অবশ্যই এখান থেকে স্টকটা অফ করে দিতে হবে, স্টকটা জিরো করে দিতে হবে। স্টক কে জানি বলছিল যে স্টক জিরো, স্টকটা কি জিরো করা যায় না? কে বলছে স্টক জিরো করা যায় না? স্টক এখানে করলেই জিরো হয়ে যাবে, স্টক জিরো করা যায় না বললে হবে? স্টকটা জিরো করে দিবেন। এটা দেখার জন্য একটু অন্য একটা কালার নেবেন, ভিতর থেকে এখান থেকে এ পর্যন্ত একটা শেপ নেবেন। ঠিক আছে? এটা তো সেফটি ভ্যালু, ঠিক আছে, এটা তো সেফটি নিয়ে এখান থেকে তারপরে কি করবেন বলেন? অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথে যাবেন, পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে?
অফসেট পাতে গিয়ে এটা -125, মাইনাস কত, মাইনাস মানে 0.125 ইঞ্চি ভিতরে যাবে। এবার ওকে হবে, ওকে হওয়ার পরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, একটা ভিতরে আর একটা বাইরে। বাইরের শেপটা ডিলিট করে দেবেন, এরপরে ভিতরের শেপটা থাকবে। ভিতরের শেপটা তখন আপনি কালারটা নান করে দিবেন। নান করে দেওয়ার পরে এরপরে যে যে দাগটা দেখা যায় এই দাগটার উপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড, মেক গাইডে ক্লিক করবেন, এটা গাইড হয়ে যাবে। ঠিক আছে, তারপর একটা শেপ নেবেন সাদা রঙের, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। এরপরে সেটা একদম পুরোটা ধরে টেনে ব্যাকগ্রাউন্ড হিসেবে নেবেন এবং এটাকে পুরোটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিবেন। এই হয়ে গেল সেফটি মার্জিন। কে যেন মেসেজ করছে ভাইয়া, আরেকবার একটু দেখান, নেট চলে গেছিল। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। কিন্তু 200%, এই হচ্ছে 100%। আরেকবার দেখাচ্ছি, দেখেন। ইএসপি আপু ফাইলে যাবেন, ফাইল থেকে নিউয়ে যাবেন। নিউ গিয়ে কিভাবে ডকুমেন্ট নেবেন, এখানে বিজনেস কার্ডের জন্য নেবেন। এখান থেকে প্রিন্ট আইটেম, যেহেতু প্রিন্ট আইটেম সিলেক্ট করবেন, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন। ইঞ্চি সিলেক্ট করার পরে ওয়াইডে দেবেন কত, 3.5, আর হাইডে দিবেন 2, বিলিডে দিবেন 0.125। এগুলো তো সব দেখাইছিলাম, এগুলো তো নিয়ে তো আর বিস্তারিত আলোচনা করার কিছু না। ঠিক আছে, এরপরে সিএমওয়াইকে সবই ঠিক আছে, এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে যে ফাইলটা আসবে, এরপরে এখান থেকে সিলেক্ট করার পরে এখানে স্টকটা 0 করে দিবেন, অর্থাৎ স্টকটা যেন বাদ হয়ে যায়, স্টকে যেন কিছু থাকে না। এখান থেকে আমরা একটা কালার, যে কোনো একটা কালার চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এখান থেকে টানবেন, ভিতরের সাদা অংশ থেকে টানবেন। গাইড নেওয়ার সময় ভিতরে সাদা অংশ দিয়ে টানতে হবে, বাহিরের লাল অংশ দিয়ে নয়। ঠিক আছে, এরপরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে প্রিভিউতে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এটাকে -125 নিয়ে আসতে হবে, -125, -0.125 নিয়ে আসতে হবে ইঞ্চি, -0.125 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ওকে করবেন। ওকে করার পর দেখেন, আচ্ছা দেখেন আমার এখানে স্টক ছিল, স্টকটা নান করার পর আবার চলে আসছিল স্টকটা, যাই হোক সমস্যা নাই। তো বাইরেরটা আমি ডিলিট করে দিলাম, এবার আছে ভিতরেরটা। ভিতরেরটা কালারও নান করে দিলাম। নান করে দেওয়ার পরে এই যে পাশে যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটাকে এটার উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মেক গাইড, মেক গাইড ক্লিক করলে এটা গাইড হয়ে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমাদের বিজনেস কার্ড তৈরি করতে হবে বা যে কোনো ডিজাইন করতে হলে তো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। শেপের উপরে ক্লিক করবেন, সাদা রং সিলেক্ট থাকবে। এরপরে পুরোটা ধরে টেনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই এবার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এবারে পুরোটা সিলেক্ট করবেন, আবার সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করবেন। Ctrl+2 দিয়ে লক করলে যা হবে, এরপর যদি এর উপরে আপনি ডিজাইন করেন, কোনো কিছু এদিক ওদিক সরবে না বা নাড়াচাড়া করবে না। ঠিক আছে, এটা ফিক্সড হয়ে যাবে এখানে। আবার যদি আনলক করতে হয় কখনো, Ctrl+Alt+2 দিয়ে আনলক করবেন। সবাইকে ক্লিয়ার? মেক গাইড করার পরে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে Ctrl+2 দিয়ে লক করে দিবেন, লক। ঠিক আছে, বুঝেন নাই?
পুরোটা টেনে, এটা তো দেখাইছিলাম না আপনাদের ক্লাসে একবার, না দেখাই না কোনটা? এভাবে হচ্ছে আপনার বিজনেস কার্ড। তো আপনি যদি পাশাপাশি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই যদি পাশাপাশি নিয়ে একসাথে কাজ করতে চান তাহলে কি করতে পারবেন, আপনি এখানে যাবেন, এই যে আর্টবোর্ড টুলে গিয়ে এরপরে অল্টার চেপে ধরে জাস্ট এটা টেনে ডান পাশে একটু সরিয়ে কপি করে নিয়ে যাবেন। ঠিক আছে, কপি করলে কিন্তু শুধুমাত্র পিছনের অংশটাই যাবে। ঠিক আছে, আপনার এই গাইড বুট কিন্তু কিছু যাবে না, তখন কিন্তু গাইড আবার নতুন করে নিতে হবে, এই একই প্রসেসিংয়ে আবার এখানে গাইড নিতে হবে। বুঝতে পারছেন সবাই? একই প্রসেসিংয়ে এখানে গাইড নিতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে -125 সিলেক্ট করে ওকে করতে হবে। এরপর বাহিরেরটা কি করতে হবে, বাহিরের যেটা আছে সেই বাহিরেরটা ডিলিট করে দিতে হবে, ভিতরের সাইডে যেটা থাকবে সেটা কালারটা নান করে দিতে হবে। এরপরে যে গাইডের মতো যেটা দেখা যাবে সেটার উপরে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করতে হবে। এরপর বাইরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এটা গাইড হয়ে গেছে। এরপরে একটা শেপ নেবেন, শেপটার রং নেবেন সাদা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য সবসময়। ঠিক আছে, এরপর একটা পুরোটা টেনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, দিয়ে এরপরে পুরোটা একবার আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে গাইড সহ সব কিছু একবার সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিবেন। এরপর এখন ডিজাইন করবেন, পুরোটা ডিজাইন করবেন। ঠিক আছে, পুরোটা জুড়েই ডিজাইন করবেন, তবে লেখা যেন এই যে সেফটি মার্জিন ভিতরে যে গাইডটা আছে এই গাইডের বাইরে যেন লেখা না যায়। ঠিক আছে, ডিজাইন হবে পুরোটা জুড়েই, বাট লেখা এই সেফটি মার্জিনের বাইরে যাবে না। আর এই কালো দাগটা হচ্ছে যারা প্রিন্ট প্রেসে যারা প্রিন্ট করবে তাদের জন্য কালো দাগটা, এটা হচ্ছে তাদের কাটার জন্য। কি বলছি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? এইভাবে করে আপনারা এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। যাই হোক, হ্যাঁ বলেন। খোলা যাবে, পিসিতে সেটআপ দিলে নতুন ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে। আর ভাই আরেকটা জিনিস, মকআপ ফাইলগুলো সব হচ্ছে ফটোশপের ফাইল, হ্যাঁ? হুম, তো আমি এআই থেকে এটা ফটোশপে নিব কিভাবে? এআই থেকে জাস্ট এরকম ড্র্যাগ করবে, ড্র্যাগ করে সিলেক্ট করে টান দিয়ে মানে সবকিছু আনলক করে নেবেন আগে। ঠিক আছে, কোনো কিছু যেন লক অবস্থায় না থাকে। ঠিক আছে, বা এই যে গাইডগুলো তো নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এই গাইড ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট আচ্ছা ঠিক আছে, মানে সবাই আর কি করবেন, আনলক করবেন। কি বলছি বুঝছেন? সবই আনলক করবেন, গাইড তো আর দেখা যাবে না। তো আপনি সব আনলক করবেন, আনলক করার পরে জাস্ট টেনে নিয়ে এখান থেকে এরকম টেনে নিবেন। টেনে নিলে এখন তো দাগ আসতেছে, তখন তো আর দাগ আসবে না, তখন তো ডিজাইনটা চলে আসবে। ডিজাইনটা চলে আসলে এখান থেকে যে নিচে যে টেক্সট বারে যে ফটোশপের যে আইকনটা দেখা যাবে সেখানে নিয়ে যাবেন, নিয়ে গেলেই ফটোশপ ওপেন হবে, নিয়ে গিয়ে ছেড়ে দিবেন সেখানে। আচ্ছা, তারপর ওই যেভাবে আমরা মকআপ করি ওইভাবে মকআপ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অথবা কপি করে ওখানে নিয়ে পেস্ট করেও দিতে পারেন। এটা সিলেক্ট করবেন, Ctrl+C দিয়ে কপি করবেন, তারপরে ফটোশপে যাবেন, গিয়ে পেস্ট করবেন Ctrl+V দিয়ে, সেটাও ও পাবেন। আচ্ছা। তো এখন আপনাদের আরও কিছু টুলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, কারণ আপনাদেরকে অনেক টুলস সম্পর্কে ইলাস্ট্রেটরে ধারণা দেওয়া হয় নাই। প্রথমে আজকে পাথফাইন্ডার নিয়ে একটু ব্যাপক আলোচনা করব। পাথফাইন্ডার, কারণ পাথফাইন্ডার জিনিসটা অনেক বেশি প্রয়োজন হবে, অনেক বেশি দরকার হবে কাজের ক্ষেত্রে। পাথফাইন্ডার এখানে যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ
পাথফাইন্ডারগুলো নিয়ে একটু আলোচনা করবো, কারণ ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন। যাই হোক, নিউ একটা ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নেওয়ার পরে তারপরে একটা 1000 বাই মনে করেন আমি একটা ডকুমেন্ট দিলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম। তো এখানে আমি যদি এখন বিভিন্ন ধরনের শেপ নেই, তো শেপের ক্ষেত্রে পাথফাইন্ডারের আসলে কি ভূমিকা, ঠিক আছে? পাথফাইন্ডারের ভূমিকাগুলো এখানে কিন্তু পাথফাইন্ডার অপশনে একটা আছে পাথফাইন্ডার, একটা আছে অ্যালাইন, একটা আছে ট্রান্সফর্ম। তো পাথফাইন্ডারের আলোচনায় প্রথমে আসে। পাথফাইন্ডারটা যে কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সেটা হচ্ছে আপনার শেপগুলোকে কাটা ছেঁড়ার ক্ষেত্রে, জোড়া তালি দেওয়ার ক্ষেত্রে পাথফাইন্ডার খুব ভালো কাজ করবে। আমরা যেরকম সাবস্ট্রাক্ট করছিলাম না, অ্যাড টু শেপ করছিলাম না, অ্যাড টু সিলেকশন যে কাজগুলো করছিলাম না, এখানে কিন্তু সব সেগুলো আছে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে মিনিমাস ফ্রন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা হচ্ছে এক্সক্লুড, এটা হচ্ছে ডিভাইড, এটা হচ্ছে ট্রিম, এটা হচ্ছে মার্জ, এটা হচ্ছে ক্রপ, এটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে মিনিমাস ব্যাক। তো আমরা এক একটা সিলেক্ট করে দেখব যে আসলে এক একটা কি কাজ হয়, ঠিক আছে? তো এটা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে মনে করেন যে এর উপরে অন্য রঙের আরেকটা শেপ নিলাম, যে কোনো একটা শেপ, মনে করেন এরকম একটা শেপ। এরপরে আমি যদি দুইটা শেপকে সিলেক্ট করে যদি এটাকে কি বলে ইউনিট যদি সিলেক্ট করি কি হবে, দুইটাই ইউনিট হয়ে যাবে। আলাদা রং নেওয়ার কারণ হলো এখানে যে কোনো একটা রং হয়ে যাবে। ইউনিট করার পর যে দুইটা আলাদা আলাদাভাবে রং থাকবে সেটা কিন্তু না, যে কোনো একটা রং হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস দেখাই, এবার দেখেন এর আগের বার সবুজ হয়ে গেছিল, হলুদ হয়ে গেছিল, এবার সবুজ হয়ে গেল কেন বলেন? যে শেপটা উপরে থাকবে সেই শেপটার রং হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন সবাই? সবাই প্রত্যেকটা টুলসের কাজ খাতায় ভালো করে নোট করে। এটা এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইউনিট। ইউনিট করা মানে কি বুঝেন? একত্র করে, একাধিক শেপকে একত্রে করে। একাধিক শেপকে একত্রে যখন করবে, সে একাধিক কালার থাকলে সে একাধিক কালার রাখবে না, সে সেখান থেকে একটা কালার করে ফেলবে সবগুলোতে। কোন কালারটা করে থাকবে, যে শেপটা সবার উপরে থাকবে সেই কালারে সব করে ফেলবে, ঠিক আছে? সেজন্য আমাকে প্রথমে দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এরপর যদি ইউনিট করি, দেখেন এখানে উপরের শেপ কোনটা, সবুজটা, নিচের শেপ কোনটা, হলুদটা। এটা এভাবে দেখে কিভাবে বুঝবেন, কারণ সবুজের নিচে হলুদ ঢাকা পড়ে গেছে, দেখলেই বুঝা যায় যে উপরে সবুজ শেপ, নিচে হলুদ শেপ। তো এখন যদি আমি এই দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি ইউনিট করি, দুইটা মিশে যাবে, ঠিক আছে? বাট উপরে যে রংটা ছিল সেই রংটাই সব জায়গায় হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? কি ক্লিয়ার? এটা হচ্ছে ইউনিটের কাজ। সবাই কি বুঝতে পারছেন? এরপরে কি আছে? হোয়াটসঅ্যাপে এত মেসেজ কেন?
আচ্ছা, এটা তো বুঝছেন সবাই নাকি? এখানে কি আরো কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? ওকে, এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে কি আপনার মিনিমাস, সরি মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট, এখন মাইনাস ফ্রন্ট একটা আছে আর একটা আছে এখানে দেখেন মাইনাস ব্যাক। যাই হোক, দুইটার কাজই হচ্ছে কাটা। এখন কিভাবে কাটবে সেটা দেখেন। দুটো সিলেক্ট করি, এবার মাইনাস ফ্রন্ট যদি আমি সিলেক্ট করি তাহলে কি হলো, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে, নিচেরটা যতটুকু পাবে সেটা সহ। নিচেরটার যতটুকু অংশ পাবে, উপরেরটা ডিলিট হয়ে যাবে, নিচেরটার যতটুকু পাবে ততটুকু সহ। বুঝতে পারছেন? মাইনাস ফ্রন্টের কাজ কি? কি জি ভাইয়া, মাইনাস ফ্রন্টের কাজ কি? কাজ কি বলেন? হ্যাঁ, কেটে যাওয়া। মাইনাস পয়েন্টের কাজ হচ্ছে যে উপরের শেপ যেটা আছে সেটা হচ্ছে ডিলিট করে দেবে এবং নিচের শেপের যতটুকু আছে উপরের শেপের সাথে সেটা ডিলিট হয়ে যাবে। সেটা সহ, সেটা সহকারে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ, ঠিক আছে, সাবট্রাক্টের মতো। আর যেটা আছে মাইনাস ব্যাক যেটা আছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে উল্টোটা। এটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। দেখেন এই নিচে এই কর্নারে যে মাইনাস ব্যাক যেটা আছে এটার কাজ হচ্ছে নিচে যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে, উপরেরটার যতটুকু পাবে ততটুকু নিয়ে। বুঝতে পারছেন? এখানে উপরের এবং নিচের বলতে আমি কি বুঝিয়েছি বলেন, সবাই একটু বলেন তো। উপরের শেপ এবং নিচের শেপ। উপরে থাকবে উপরের শেপ, যেটা নিচে থাকবে সেটা নিচে। হ্যাঁ, তো একটা আছে মাইনাস ফ্রন্ট আর একটা আছে মাইনাস ব্যাক। তো মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে দুটো সিলেক্ট করার পর যদি মাইনাস ফ্রন্ট সিলেক্ট করেন তাহলে উপরেরটা ডিলিট হয়ে যাবে, নিচেরটার যতটুকু অংশ পাবে সে, নিচেরটার নিচের শেপটা যতটুকু অংশ তার সাথে সংযুক্ত আছে ততটুকু সহ নিয়ে নিজে পুরোটাই ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। সবাই নোট করতেছেন তো প্রত্যেকটা কথা? জি ভাইয়া। ওকে, এরপরে আসি এর পরবর্তী কাজটায়। তো এই টুলসটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট লিখেন সবাই, ইন্টারসেক্ট, ঠিক আছে। তো এটার কাজ কি দেখি। এটার কাজ হচ্ছে দুইটা শেপের মাঝখানে, দুইটা শেপের মাঝখানে যতটুকু কমন থাকবে ততটুকু রাখবে, বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন, দুইটা শেপের মাঝখানে অর্থাৎ যতটুকু কমন আছে, দেখছেন কতটুকু কমন আছে, এই অংশটুকু কমন আছে সেই অংশটুকু রেখে দিয়েছে, বাকি এপাশেরও বাকিগুলো ডিলিট হয়ে গেছে, এপাশেরও বাকিগুলো ডিলিট হয়ে গেছে। কথা কি ক্লিয়ার বুঝছেন? ভাইয়া মাইনাস ব্যাকটা কি বলছিলেন? ঠিক করে গেছে। মাইনাস ব্যাক বলছিলাম না, এই যে মাইনাস ব্যাক নিচে, শুনেন নাই? আবার বলবো? জি মাইনাস ফ্রন্ট অবশ্য ভাইয়া শুনছি এটা। মাইনাস ফ্রন্ট শুনছিলেন, কি বলেন মাইনাস ফ্রন্টের কাজ কি বলেন? মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে ভাইয়া যে এটা উপরে যে শেপটা আছে সেটা হচ্ছে ডিলিট করে দিবে এবং নিচে যে শেপটা আছে ওই শেপটার সাথে উপরের শেপটার যেটুকু অংশ আছে সেটুকু ডিলিট করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। আর মাইনাস ব্যাকের কাজ হচ্ছে যে নিচের যে শেপটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, উপরের যতটুকু শেপের যতটুকু অংশ পাবে ততটুকু নিয়ে। এটা হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক কিন্তু এই দেখেন একদম এই কর্নারে, বুঝতে পারছেন? এটা কিন্তু নিচে একদম কর্নারে, ঠিক আছে। মিউট যান, মিউট যান, মিউট যান। শরীফুল ইসলাম ভাই, আপনি আনমিউট আছেন কেন?
ফ্রন্ট মাইনাস ব্যাক সবই বুঝালাম। এবারে ইন্টারসেক্টে তো বুঝালাম যে দুইটা শেপের মাঝখানে যতটুকু কমন অংশ থাকবে এই অংশটুকু কমন আছে, অর্থাৎ এই অংশটুকু ওভারলেপ আছে। সোজা কথা, ওভারলেপটুকু রাখবে, বাকি যেগুলো ওভারলেপ নাই সেগুলোকে ডিলিট করে দিবে। দুটো সিলেক্ট করলাম, এরপরে কি ইন্টারসেক্ট ক্লিক করলাম, ওভারল্যাপটুকু থাকলো, বাকিগুলো সব ডিলিট হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? ওকে। তারপরে যে কাজ, সবাই কি লিখতেছেন? এটা কিন্তু সবার মনে থাকবে না, আমি বারবার বলে দিচ্ছি। আমি কিন্তু এরপর ক্লাস শেষে সবাইকে জিজ্ঞেস করবো এক একটার কাজ, সাথে সাথে টপ টপাই বলে দিতে হবে। এরপরে কি আছে? এটার নাম হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডের কাজ কি? এক্সক্লুডের কাজ হচ্ছে যতটুকু কমন ততটুকু ডিলিট করে দিবে, বাকিগুলো রাখবে। জাস্ট এইটার অপোজিট হচ্ছে এইটা, অর্থাৎ ইন্টারসেক্টের অপোজিট হচ্ছে এক্সক্লুড। বুঝতে পারছেন? বুঝেন নাই কেউ? ইন্টারসেক্টে কি ছিল? যতটুকু কমন অংশ থাকবে ততটুকু থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। বাট এক্সক্লুডের কাজ হচ্ছে যতটুকু কমন ততটুকু ডিলিট হবে, বাকিগুলো থাকবে। কথা কি বোঝা গেছে? জি ভাই। জি বুঝতে পারছি। ওকে, যাই হোক, বুঝতে পারলে অনেক ভালো। এই হচ্ছে কথা। এরপরে আসেন, দেখেন, এরপরে এটা হচ্ছে শেপ মোড, আর নিচে পাথফাইন্ডারের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে কি শেপ মোড। এটা পাথফাইন্ডারের ভিতরেই, তবে এগুলো ছিল শেপ মোডের। এবার পাথফাইন্ডার্সের যে যে কাজগুলো, এর ভিতরে কিন্তু একটা অলরেডি দেখিয়ে ফেলেছি, যে মাইনাস ব্যাক যেটা, সেটা। যাই হোক, আপনারা কয়টা নোট করছেন বলেন তো এ পর্যন্ত? যে কোনো একজন বলেন কয়টা নোট করছেন? পাঁচটা, ঠিক আছে। পাঁচটাই বলেছি, পাঁচটাই নোট করছেন, গুড। এরপরে আসেন এর পরবর্তী যে অংশটা, সেটা এটার নাম হচ্ছে ইউনিট, সরি ইউনিট না, ইউনিট উপরে। এটার নাম হচ্ছে ডিভাইড। এটার নাম হচ্ছে ডিভাইড। তো এটা যদি সিলেক্ট করি তাহলে ডিভাইড হয়ে যাবে। এখন দেখেন, সিলেক্ট করার পরও তো একই রয়ে গেছে, ডিভাইড বলতে তো কিছুই হইল না। তাহলে আমার ডিভাইডে ক্লিক করে লাভটা কী হলো? এখানে ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, অর্থাৎ ডিভাইড করার পরে এটা গ্রুপ হয়ে যায়, এটাকে আনগ্রুপ করতে হবে। এবং ডিভাইডের কাজ হচ্ছে এখানে যতগুলো পার্টস বা যতগুলো অপশনে ভাগ থাকবে প্রত্যেকটা অপশনকে আলাদা আলাদা করে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝি না, আবার বলেন। ক্লিয়ার হতে পারেন নাই? আচ্ছা, হ্যাঁ এটা বুঝি না, আবার বলেন। এটা হচ্ছে ডিভাইড। তো ডিভাইডের কাজ হচ্ছে, এখানে দেখেন এই দুইটা শেপকে যদি আমি দূরে রাখি তাহলে তো কোনো কাজ হচ্ছে না। দুইটা শেপকে যদি একটা শেপের সাথে মিশাই তাহলে এখন এখানে কয়টা পার্ট হইলো বলেন তো? তিনটা। কিভাবে? একটা দুইটা ইয়েস, গুড। যেমন আমি যদি পুরোটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন এখানে তিনটা পার্ট হয়েছে। একটা হচ্ছে এই একটা অংশ, একটা হচ্ছে এই একটা অংশ, এবং আর একটা হচ্ছে এই একটা অংশ, দুইটার কমন একটা অংশ। বুঝতে পারছেন? তিনটা পার্ট হয়েছে। এখানে যদি আমি আরও একটা শেপ নেই, মানে আপনাদেরকে দেখানোর জন্য বলছি, যদি আরও একটা শেপ নেই তাহলে এখানে কয়টা পার্ট হইলো? এখন যদি সব সিলেক্ট করি দেখেন এই একটা পার্ট হলো, একটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। বুঝতে পারছেন? অর্থাৎ একটার সাথে অন্যটা যেটা ওভারলেপ হবে সেটাকেও একটা পার্ট হিসেবে বিবেচনা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন যদি আমি ডিভাইড করি, ডিভাইড করার সাথে সাথে সব পার্টগুলো আলাদা হয়ে যাবে, তবে এটা গ্রুপ আকারে থাকবে, গ্রুপ গ্রুপ হয়ে যাবে অটোমেটিক। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি আনগ্রুপ করছেন ততক্ষণ পর্যন্ত পার্টগুলো এখান থেকে আলাদা করতে পারবেন না। এরপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, ঠিক আছে? আনগ্রুপ করার পর দেখবেন, টানলে দেখবেন যতটুকু যতটুকু আলাদা আলাদা ছিল ততটুকু সব কিছু আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? আর কারো কি বোঝার কোনো কিছু বাকি আছে? কারো কি এখানে কিছু মানে বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করেন। সিএফ ভাইরে কতবার কইলাম যে ভাই একটু আস্তে কথা বলেন, সিএফ ভাই কথাটা শুনলেনই না ভাই। আপনারা গান গাইতেছেন জোরে জোরে রুমে। হ্যালো, তো এই কাজটা কি সবাই বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার। তাহলে যাই হোক, তাহলে ডিভাইডের কাজ কি সবাই ক্লিয়ার? সবাই নোট করছেন? আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, ব্যাগে চলে গিয়ে ডিভাইডটাকে আবার আলাদা করে ফেলি। এরপরে দেখেন, এটা কি ডিভাইড করা? না, এটা ডিভাইড করা না, আলাদা পাঠিয়ে গেছে। এর পরের একটা অংশ আছে, সেটা হচ্ছে কি ট্রিম। এখন এই ট্রিমটার কাজটা একটু লক্ষ্য করেন। ট্রিমটার কাজ কি? ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করার পর এরপরে দেখবেন এটাকে যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এটাও আলাদা হয়ে যাবে। তবে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আলাদা হয়েছে কোনটুকু, ট্রিম শুধুমাত্র নিচের শেপটা যতটুকু বাড়তি ছিল ততটুকু আনগ্রুপ হয়েছে। ট্রিম কথাটার অর্থ কি বলেন তো? ছাটা, দাড়ি ছাটেন না আপনারা ট্রিমার মেশিন দিয়ে? বুঝেন নাই? তো মনে করেন যে আপনার এটাকে যদি আপনি গাল মনে করেন আর এটাকে যদি আপনি আপনার দাড়িটা মনে করেন, তো এখানে যদি ট্রিম চালান তাহলে কি হবে? এটুকু ছেটে যাবে, অর্থাৎ এতটুকু ভাগ হয়ে যাবে, কেটে যাবে এতটুকু। বাট আপনার গালের ভিতরেও তো দাড়ির অংশ আছে, আছে না? সেটা কি কাটবে? আমি কিন্তু জাস্ট ইজি করার জন্য কথাগুলো বলতেছি। কথাগুলো কি বুঝতে পারতেছেন সবাই? এই এটার নামই হচ্ছে কি বলেন? ট্রিম। তো ট্রিম হচ্ছে একটা শেপের সাথে যদি অন্য একটা শেপ থাকে, সেই শেপের বাহিরে যে অংশটুকু, অতিরিক্ত যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কেটে ফেলবে। কি বলছি বুঝতে পারছেন? সেটা কিন্তু নিচের, অর্থাৎ নিচের যে শেপটা থাকবে সেটা থেকে সেটা কাটা যাবে, উপরের শেপটা কিন্তু কাটা যাবে না। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? ট্রিম ট্রিম সম্পর্কে বুঝেন নাই কে কে? ট্রিম ট্রিম সম্পর্কে বুঝেন নাই কে কে?
কথা বলে না কেন? সবাই কি বুঝছেন ট্রিম সম্পর্কে? ঠিক আছে। যে একটা, এটা কি আগে আনগ্রুপ করা লাগবে? হ্যাঁ আনগ্রুপ তো করতে হবে। এখানে এই যে ট্রিম দিলাম, ট্রিম দেওয়ার পর এরপরে দেখেন এটা তো গ্রুপ হয়ে আছে। এরপরে রাইট বাটন ক্লিক করে যখন আনগ্রুপ করবেন তখন সেটা আলাদা হয়ে গেল। বুঝতে পারছেন? এরপর কি আছে? এরপর আছে মার্স। ঠিক আছে, দেখেন প্রথম একটা ইউনিট দেখাইছিলাম, এবার এটা হচ্ছে মার্স। অনেকটা মনে হবে যেন সেম কাজের মতো, কিন্তু দেখবেন পার্থক্য আছে। এই দুইটা সিলেক্ট করবেন, বাট এরপরে যখন মার্জ করবেন দেখবেন দুইটা মার্জ হয়ে যাবে, তবে এক হয়ে যাবে। কিন্তু কথা হলো এখানে মার্জের ব্যাপারটা হইল এমন যে যেটা আসলে উপরে থাকবে, যেমন এর আগে এটা কেমন ছিল, কন্ট্রোল জেড, এই এর আগে এটা ছিল কি দেখেন, এটা এটা ছিল আপনার আলাদাভাবে একটা শেপ ছিল, এটাও আলাদা একটা শেপ ছিল। বাট যখন আপনি মার্জ করলেন, মার্জ করার মানে হচ্ছে দুইটা এক হয়ে গেল, বাট কালার কিন্তু আলাদাই থেকে যাবে। ঠিক আছে, আবার চাইলে যদি আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে সরিয়েও নিতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? বাইরে কি হচ্ছে একসাথে মুভ করার ক্ষেত্রে যেটা বলে, হ্যাঁ মার্জ, একসাথে মুভ করার ক্ষেত্রে যে মার্কটা ব্যবহার হ্যাঁ একসাথে আপনি মুভ করতে চান, যে দুইটা শেপ আপনি একসাথে মুভ করতে চান, সেটা দুই শেপ দুই একসাথে সিলেক্ট করতে পারেন। মার্জ করলে যেটা হয় দেখেন, মার্জ করলে কিন্তু এই যে হলুদ শেপটার নিচে যে যে অংশটুকু আছে এটা কিন্তু এখন আছে, বাট মার্জ করলে কিন্তু এটা থাকবে না, হলুদ শেপের নিচের অংশটা কিন্তু আর থাকবে না। এই দেখেন মার্জ করবেন তখন কিন্তু হলুদ শেপের নিচের অংশটা, সরি একটা সিলেক্ট করা হয়েছিল, দুইটা সিলেক্ট করে যখন মার্জ করবেন তখন আর হলুদ শেপের নিচের অংশটা কিন্তু থাকবে না, যদি আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? মার্জটা আসলে খুব বেশি একটা কাজে লাগে না, বুঝতে পারছেন? তারপর লিখে রাখেন, কাজটা লিখে রাখেন, ঠিক আছে? সবার কি লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলেন। রাইট বাটন ক্লিক করেন, সিলেক্ট দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপের উপরে ক্লিক করেন, দেখেন আনগ্রুপ একটা অপশন আসবে। সিলেক্ট করে দুইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আগে কাজটা করতে হবে, কাজ না করে আপনি আনগ্রুপ করবেন কিভাবে? বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? এই যে দুইটা শেপ নিলেন, শেপ দুইটা নেয়ার পরে এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে মাসটা করতে হবে, করার পরে না হয় তারপরে আপনি দুইটা সিলেক্ট করে তারপরে আনগ্রুপ করবেন। আপনি মার্জি করলেন না, আপনি আনগ্রুপ করা শুরু করে দিলে হবে? এখন আনগ্রুপ হবে। বুঝতে পারছেন? সমস্যা আছে কারো? কারো কোথাও কোনো বুঝতে কোনো প্রবলেম আছে? কথা বলেন না কেন? ওকে, নতুন নতুন শেপ দিয়ে কতবার দেখাবো। এরপরে যে অপশন দুটো আছে সেটা হলো ক্রপ। ক্রপের কাজ কি সেটা কি জানেন? ক্রপের আগে নাম শুনছিলেন না? এটা তো মাস্ট। ক্রপের কাজ কি দেখেন, বলেন তো ক্রপের উল্টো কাজটা কোথায় করে? বুঝি কাটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখানে ক্রপের উল্টো কাজটা কোথায় করে আসছেন বলেন তো?
একটু নোট দেখে বলেন তো যে ক্রপের উল্টো কাজটা করে আসছেন কোথায়। দেখেন ক্রপ করলে কি হয়, ক্রপ করলে হয় গিয়ে কেটে যায়, তবে কালার থাকে কোনটা, নিচেরটার কালার থাকে, সেটা কি লক্ষ্য করছেন? ক্রপ হচ্ছে যে কোনো একটা শেপকে আপনি যতটুকু কাটতে চান, বুঝলেন? মনে করেন আমি একটা শেপ নিলাম, এখন এই শেপটা থেকে আমার এতটুকু কাটতে হবে, এতটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এরপরে আপনি দুইটা সিলেক্ট করে ক্রপ করে দিলেন, তখন ততটুকু থেকে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্রপ টুলসের কাজ। বাট ভাইয়া কালারটা তো ফার্স্টে নিলেন গ্রিন, মানে গ্রিনটা কি ইয়েলো হয়ে গেল? জি না, গ্রিনটা ইয়েলো হয়ে গেল না, ইয়েলোটা থেকে গেল। অর্থাৎ এটার কাজ হলো নিচে যে শেপটা থাকবে সেই কালারটা থাকবে, উপরেরটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইটার ইন্টারসেক্টের পার্থক্য কি হবে? কো ইন্টারসেক্ট কোনটা? এটা? আচ্ছা, পার্থক্যটা দেখাচ্ছি। ক্লিপিং মার্কসের মতো কিভাবে হয়? ক্লিপিং মার্কসের মতো এই দেখেন, ক্লিপিং মাস্কে কি যতটুকু এরিয়া আপনি রাখতে চান ততটুকু এরিয়া রাখতে পারেন? সেটা তো একটা ছবির ক্ষেত্রে, আর এটা তো শেপের সাথে শেপের। এখানেও ক্লিপিং মাস্ক আছে, ছবির সাথে যে শেপের যে কাজ সেটাকে ক্লিপিং মাস্ক বলা হয়, শেপের সাথে শেপ কখনো ক্লিপিং মাস্ক হয় না, এটা পাথফাইন্ডার দিয়ে কাটাকাটি বলা হয়। বুঝতে পারছেন? এখন দেখেন ইন্টারসেক্টে কি ছিল, ইন্টারসেক্টে উপরের কালারটা থেকে যেত, আর ক্রপে নিচের কালারটা থেকে যায়। ইন্টারসেক্টের অপোজিটটা হচ্ছে ক্রপ। আমি এইমাত্র জিজ্ঞেস করলাম না আপনাদের, যে বলেন তো যে এখানে ক্রপের অপোজিট কোন কাজটা করে আসছি? ইন্টারসেক্টের অপোজিটটা হচ্ছে ক্রপ। অর্থাৎ ইন্টারসেক্ট করলে কি হতো, ইন্টারসেক্ট করলে উপরের কালারটা থেকে যেত, বাট আমি যদি ক্রপ করি তাহলে নিচের কালারটা থাকবে, নিচের শেপটা থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। এই যে পাথফাইন্ডারের যে কাজগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু এগুলো ছাড়া কোনো ডিজাইন করা পসিবল না। বুঝতে পারছেন? পাথফাইন্ডার লাগবেই, এছাড়া কোনো ডিজাইন করা পসিবল না। আপনার শেপ ছোট বড় করা, কাটাকাটি করা, এটাই হচ্ছে, এগুলো দিয়েই লোগো তৈরি করে, তারপরে হচ্ছে এগুলো দিয়েই বিভিন্ন ডিজাইন তৈরি করে। বুঝতে পারছেন? এবং শেপের কাজটাই বেশি। এবং এখানে কিন্তু আপনি চাইলেই একটা ইমেজকে কাটতে পারবেন না, একটা ইমেজকে চাইলেই আপনি ক্রপ করতে পারবেন না। ঠিক আছে? আপনার ইমেজকে ক্লিপিং মাস্ক করতে হবে। আপনি যেখানে একটা ইমেজ মনে করেন যে ফাইল দিয়ে প্লেসে গিয়ে একটা ইমেজ নিয়ে আসলাম, মনে করেন যে এটা একটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, যদিও মনে করেন যে এই যে একটা ইমেজ নিয়ে আসলাম, মনে করেন যে ইমেজ, এখন সেই ইমেজটাকে আমি ইমেজটার সাথে আমি একটা শেপ দিয়ে ক্রপ করব, দুটোকে সিলেক্ট করে, হবে? কখনোই হবে না। বুঝছেন? কখনোই হবে না। এখানে কিন্তু সব হচ্ছে, যত কাজ সব হচ্ছে শেপের সাথে শেপের, এখানে ইমেজের সাথে কোনো কাজ নাই। ইমেজ যদি ছোট করতে চান সেটা কিভাবে করবে সেটা একটু দেখিয়ে দিই। মনে করেন যে ইমেজটা আপনি ছোট করতে চান, ঠিক আছে, যতটুকু আছে ততটুকু রাখতে চান, সেটা ক্লিপিং মাস্ক করতে হবে। কিছুক্ষণ আগে যিনি বলছিলেন যে ক্লিপিং মাস্ক, সেই ক্লিপিং মাস্ক করতে হবে, এবং সেটা অবশ্যই শেপটা উপরে রেখে তারপর করতে হবে। শেপটা উপরে রাখার পর এরপরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে উপরের অংশটুকু থাকবে। কি হলো? আচ্ছা, আবার দেখাচ্ছি। মনে করেন এই একটা ছবি নিলেন, ঠিক আছে, ছবিটাকে এমবেড করলেন, এবার একটা শেপ নিলেন, শেপটা অবশ্যই ছবিটার উপরে নিতে হবে। উপরে নেওয়ার পর দুইটা শেপ সিলেক্ট করার পরে রাইট বাটন
ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ করলে তখন সেটা ততটুকু হবে, ক্রপের মতো কাজটা করবে এই ক্লিপিং ম্যাচ, বুঝতে পারছেন ইমেজের ক্ষেত্রে। বাট শেপের ক্ষেত্রে এখান থেকেই করা যাবে। ইমেজ কাটাছাড়া নিয়ে ইলাস্ট্রেটরে কোনো কাজ নাই। আপনি চাইলে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি ডিলিট করতে চান সেটাও কিন্তু করা যায় কি বলে ইলাস্ট্রেটরে। সেটা অনেক কঠিন, অনেক ব্যাপক ঝামেলার কাজ, আস্তে আস্তে বুঝবেন, অনেক ঝামেলা করে করে করতে হয়। বাট ফটোশপে যেমন একটা ইমেজকে কাটাছাড়া যত সহজ, ইলাস্ট্রেটরে কিন্তু অত সহজ না, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? ওকে, আচ্ছা অনেক দূর আনডু করে চলে আসলাম। কি যেন একটা বাকি আছে, আউটলাইন। আউটলাইনের কাজ কি? আউটলাইনের কাজ হচ্ছে আপনার শেপের জাস্ট আউটলাইন করে দিবে। দেখছেন লাস্টে যে একটা করে পিক্সেল দেখা যায় আপনাদের এখানে, দেখা যাচ্ছে না? আউটলাইনটার কি পরিমাণ বড় ছোট করা যায়? হ্যাঁ আউটলাইনটার আউটলাইনটার পরিমাণ মানে এই আউটলাইনটা ধরো অনেক ছোট আছে, আমার একটু বড় দরকার, আর এটা কি বড় করা যাবে সম্পূর্ণ কোনোভাবে? না, এটা লাস্টের 1 পিক্সেল নিয়েই কাজ করবে। বুঝতে পারছেন? এটা সামনে আরো কাজ আছে বলবো, ঠিক আছে, অনেক কাজ বাকি আছে। এই যে অবজেক্টে গিয়ে, ব্লেন্ডে গিয়ে, এখানে আপনাদের তারপরে পাথে গিয়ে এগুলোরই অনেক কাজ আছে, ডিভাইড অবজেক্ট বিলো, এখানে মানে অনেক কাজ আছে, আস্তে আস্তে সবই দেখাই দেবো, ঠিক আছে। আপাতত যতটুকু দেখতেছি বলতেছি সেগুলো দেখেন, কি বলছি বুঝছেন? কথা বুঝেন নাই? আচ্ছা এখানে যে কয়টা বুঝালাম, কয়টা নোট করছেন? কে কয়টা নোট করছেন বলেন তো? শেষটা একটু বললে ভালো, আমি ক্রপ করতে পারছি। শেষটা তো অনেক আগে আমি বলছিলাম, মাইনাস ব্যাক শেষ। না ভাই, আমি হচ্ছে ক্রপ পর্যন্ত করছি আর কি। ক্রপ পর্যন্ত করছেন, এটা করেন না, আউটলাইন করেন নাই। আউট আউটলাইন হচ্ছে দুইটা শেপকে আপনি যদি মনে করেন যে এখানে একটা শেপ নিলেন, এই এরপরে মনে করেন যে আর একটা শেপ নিলেন অন্য রঙের, মনে করেন যে লাল রঙের নিলেন, ঠিক আছে। এরপরে দুটো যদি সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করার পরে যদি আউটলাইন করেন, এর আউটলাইনে যা আছে সেটা দেখা যাবে। আউটলাইন বুঝেন? বর্ডার গুলো দেখা যাবে, ঠিক আছে। এরপর আনগ্রুপও করা যাবে, আনগ্রুপ করে করে এভাবে আলাদাও করা যাবে, আউটলাইন করা যায়, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে পাথফাইন্ডারের যে অপশনগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা, এইগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এই 10টা নিয়ে সবাই নোট করছেন তো ঠিকভাবে? তাহলে আজকে পাথফাইন্ডার সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিলাম, ঠিক আছে, কিভাবে কাটাছেড়া করতে হয়, কিভাবে কি করতে হয়, ঠিক আছে। এরপর আসেন অ্যালাইন। অ্যালাইন তো ফটোশপেও করছিলেন না? আচ্ছা, ইলাস্ট্রেটরে দেখেন একটু অ্যালাইন করে কেমন।
অ্যালাইন করতে হলে অবশ্যই প্রথমে সিলেক্ট করে নিতে হবে সব। এরপরে দেখেন এটা কি আছে, মনে করেন যে আলাদা এভাবে রাখি, উল্টো পাল্টা করে আউল চাউল করে রাখি, নাহলে তো হবে না, সবকিছু একরকম রাখতে তো আর হয় না, বা এটা এভাবে রাখি, এই ঠিক আছে। এখন আপনি যদি এগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করতে চান, ঠিক আছে, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার হরিজন্টাল অ্যালাইন লেফট, অর্থাৎ এটা লেফট বলতে তো বুঝেন বাম, অর্থাৎ বাম দিকে, সবার বাম দিকে যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? সবার বাম দিকে শেপ আছে কোনটা, লাল শেপটা। তো এখন যদি আমি এই অ্যালাইনে ক্লিক করি, দেখবেন যে সবাই এই লাল শেপের বাম সাইডের সমানে চলে এসেছে, বুঝতে পারছেন? তাহলে যে প্রথম হরিজন্টাল অ্যালাইন লেফটের কাজ কি, সবার লেফট সাইডে অর্থাৎ সবার বাম সাইডে যে শেপটা থাকবে সেই শেপের বাম দিকে লাইন বরাবর সবাই গিয়ে দাঁড়াবে, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি ভাই। সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপর আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এটা ক্লিক করলে কি হয়, এটা সম্পর্কে একটু আলাদাভাবে বলি। দেখেন এটা যদি ক্লিক করেন তাহলে যেটা হবে, কন্ট্রোল জেড, এটাকে ক্লিক করলে মাঝখানে যে হলুদ যে অংশটা আছে দেখেন, সেটা কিন্তু মিডল হয়েছে, নিচেরটাও কিন্তু মিডল হয়েছে, এবং এই যে এই যে শেপটা, লাল শেপটা, এটাও কিন্তু মিডলেই হয়েছে, বুঝতে পারছেন? অর্থাৎ মিডল বরাবরই হয়েছে, বাট শেপটা বড় বিধায় অথবা আপনারা অন্যরকম দেখতে পারেন। বাট এটা যদি একটা দিয়ে মাপেন, একটা রুলার দিয়ে যদি মাপেন, তাহলে দেখতে পাবেন যে এটা আসলে সবগুলো এক মিডল বরাবরই আছে, যেটা এক মিডল বরাবরই আছে, বুঝতে পারছেন? এই দেখেন এটার লালটার মধ্যবিন্দু যেটা, হলুদটার মধ্যবিন্দু যেটা, সবুজটার মিডল সেটাই, বুঝতে পারছেন? অর্থাৎ যতগুলো শেপ থাকবে তার ভিতরে মিডলে যে শেপটা থাকবে সে শেপটা বরাবর সব শেপ মিডলে চলে আসবে, বুঝতে পারছেন? অ্যালাইনে বোঝার আজকে অনেক কিছু আছে, অনেক অনেক অনেক, ঠিক আছে? অ্যালাইনে বোঝার আজকে কি বলছি, অনেক কিছু আছে, মাথা খাটাতে হবে অ্যালাইনের উপর। কারণ অ্যালাইন এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো দেওয়ার পরও আরও অনেকগুলো সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যালাইনমেন্ট নিয়ে একটু সবাই সতর্ক থাকেন, অ্যালাইনে অনেকগুলো কাজ বলবো, ঠিক আছে? কথা বলেন না কেন, ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, জি ক্লিয়ার। এবার আসেন অ্যালাইনের পর আছে কি, হরিজন্টাল অ্যালাইন রাইট। এটার কি কাজ কি বলেন তো? ডান দিকের অবজেক্ট থেকে অ্যালাইন করবে। ডান দিকে, অর্থাৎ ডান দিকে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার ডান দিকে সবার ডান সাইডে চলে আসবে, বাকি যে অবজেক্টগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে সেগুলো, এই বুঝতে পারছেন? সব এক লাইনে, অর্থাৎ এই ডান দিকের এই সাইড অনুযায়ী সবগুলো সমান হয়ে গেছে, বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? ওকে, এখানে কিন্তু এই যে চিকুন যে দাগ দেয়া আছে, দাগটা দিয়ে কিন্তু অনেকে বোঝা উচিত, দাগটা দেখে দেখেও, বুঝতে পারছেন? দেখেন দুইটা অবজেক্টের সাথে কিন্তু চিকুন একটা দাগ দেয়া আছে, এটা দেখেও কিন্তু আসলে বোঝা উচিত যে আসলে এটার উপর ক্লিক করলে
কি হবে, বুঝতে পারছেন? এটা তো গেল লেফট, মিডল, রাইট অ্যালাইন। এরপরে যদি আমি অ্যালাইনের পরবর্তী তিনটা আসি, সেটা প্রথমটা আছে কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, অর্থাৎ এখানে উপরে যে সবার উপরে যে শেপটা আছে সেই শেপটা সবার উপরে সাইডে সমান হয়ে যাবে সবকিছু, বুঝতে পারছেন? ভার্টিক্যাল অ্যালাইন টপ, ক্লিয়ার সবাই? আচ্ছা আমি বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর একবার করে ক্লিয়ার কিনা জিজ্ঞেস করে যাবো। যদি কেউ এর মাঝখানে যদি কেউ কিছু বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন যে এটা বুঝি নাই, ঠিক আছে? কি বলছি বুঝছেন সবাই? ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন এখানে একটা ব্যাপার দেখেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অর্থাৎ এখানে যেটা মিডলে আছে সেই মিডল অনুযায়ী চলে যাবে। অর্থাৎ এখানে মিডলে ছিল কোনটা, লালটা, দেখেন লালটা মিডলে ছিল। বাট একটা জিনিস কি কেউ এতক্ষণ পর্যন্ত খেয়াল করছেন যে লালটা মিডলে ছিল ঠিকই, বাট লালটাকে যদি তিনটাকে যদি আমি আলাদাভাবে সিলেক্ট করে এরপরে যখন আমি সেন্টার করি তখন লালটা কিন্তু আর মিডলে থাকে না, এটা কিন্তু একটু সরে আসে। এটা কিন্তু এটার ক্ষেত্রেও হয়েছিল, হরাইজন্টাল অ্যালাইনের ক্ষেত্রেও এটা হয়েছিল। অর্থাৎ অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে মিডলের যখন অ্যালাইনমেন্ট করা হয় তখন তিনটে শেপই মুভ করে মিডল করার জন্য, বুঝতে পারছেন? তখন তিনটে শেপই মুভ করে। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এটা কি ভাই এরকম যে আমি যে সেন্টার পয়েন্ট যদি ধরি একটা মিডলের, সেখান থেকে যেই শেপটা হচ্ছে যতটুকু হচ্ছে মাপা সেটাকে হচ্ছে সেন্টার করে, মানে আমি প্রত্যেকটা এখানে যে শেপগুলো আছে সেগুলো যে মিডল পয়েন্ট বা হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট ওইটা ধরে প্রত্যেকটা শেপেরই যে মিডল যেটা সেটাকে সেন্টার করে। হ্যাঁ হ্যাঁ, সেন্টার তো সেভাবেই করে। এখানে তো মিডল অনুযায়ী এই যে এটাই তো সেন্টার হয়েছে, বুঝেন নাই? সেন্টার অনুযায়ী তো সবসময় মিডল হয়। মিডল কি এই পাশ দিয়ে হয়, এই পাশ দিয়ে হয়, এখান থেকে হয়? মিডল তো সেন্টার অনুযায়ী হয় সবসময়। ক্লিয়ার সবাই? কথা বলেন না কেন? আচ্ছা এটা তো গেল হরাইজন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম দেই তাহলে কি হবে, সবগুলো নিচের যে সবার নিচের যে শেপটা থাকবে সেই শেপটার সমান অনুযায়ী সব শেপগুলো সমানভাবে দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছেন? সবাই নোট করছেন? এখন দেখেন, হ্যাঁ নোট করছেন? আচ্ছা এখন মনে করেন কন্ট্রোল জেড দিয়া, এখন মনে করেন যে আমি এখানে আমি তিনটা শেপ নিলাম, বাট আমি আসলে এখন একটা যেটা সবার নিচে আছে, এখন মনে করেন যে আমি এখন যদি অ্যালাইনমেন্ট করতে যাই তাহলে এখন যদি আমি যদি বটম অর্থাৎ এটা দিয়ে যদি বটমেরটা যদি সিলেক্ট করি তাহলে তো সবার নিচে যেটা আছে সেই এই শেপটা অনুযায়ী অ্যালাইন হবে, এটা অনুযায়ী তো হবে না। এখন আমি যদি এটা অনুযায়ী করতে চাই যে সবাই এই লালটার সমানে এসে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ সবুজটা উঠে লালটার সমান হয়ে যাবে, হলুদটা একটু নিচে নেমে লালটার সমান হয়ে যাবে, সেটা কি সম্ভব, পসিবল? বলেন তো সেটা কিভাবে পসিবল, সেটা কিভাবে পসিবল বলেন? আমি চাচ্ছি যে তিনটা শেপকে আমি যে অ্যালাইন করব বটমে অ্যালাইন করব, বাট সেটা লালটার সমান আসবে, লালটা একটু নড়বে না, লালটা জায়গায় একদম দাঁড়িয়ে থাকবে, অন্য যে শেপগুলো আছে সেগুলো গিয়ে লালটার সমান হয়ে যাবে। সেটা কিভাবে করব বলেন তো?
ভার্টিক্যাল অ্যালাইন লেফট কোনটা? জি ভাইয়া, পুরো দুইটা সিলেক্ট করলে করে ভার্টিক্যাল অ্যালাইন করতে হবে। কিভাবে কিভাবে কোন? ভার্টিক্যাল অ্যালাইন করতে আচ্ছা, কোনটা 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 সিলেক্ট করবো বলেন। লালটা আর হলুদটা সিলেক্ট করে হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন বটম সিলেক্ট করতে হবে। ভার্টিক্যাল অ্যালাইন বটম সিলেক্ট করলাম, তো হলুদটা তো ঠিক হইলো, তো সবুজটা, নীলটা, নীলটা কিভাবে ঠিক করবো? যদি নীলটা যদি নীলটা এখন নীলটা যদি সিলেক্ট যদি এক নম্বর করতে যাই তাহলে নীলটাও সিলেক্ট করা লাগবে। আচ্ছা, তাহলে আমি নীলটাও মানে আপনি চাচ্ছেন যে তাহলে তিনটেই সিলেক্ট করব নাকি? কথা বলতেছেন না কেন? জি ভাইয়া, তিনটাই সিলেক্ট করবো। তো তিনটে সিলেক্ট করে এখন আমি কোনটা ক্লিক করব বলেন, দেখাই দেন আমাকে। ভার্টিক্যাল অ্যালাইন বটম। এটা, এটাই তো ভার্টিক্যাল অ্যালাইন বটম। তাহলে তো সবুজটা সমান হয়ে যাবে, সবুজটা সমান এই দুইটা চলে আসবে। এই দেখেন, এই সবুজটা সমান এই দুইটা চলে আসছে। আমি তো এটা চাচ্ছি না, আমি তো চাচ্ছি যে লালটার সমান সবুজটা উপরে একটু উঠে যাবে, উঠে গিয়ে লালটার সমান হয়ে যাবে, আবার হলুদটা নিচে নেমে গিয়ে, অর্থাৎ আমি একটা সিলেক্ট করে দেব যে এইটা অনুযায়ী সব অ্যালাইন হবে। সেটা কিভাবে সম্ভব? তাহলে তো প্রথমে লালটা সিলেক্ট হ্যাঁ, প্রথমে লালটাকে সিলেক্ট করব, তারপরে তারপর বাকিটা সিলেক্ট করে যেটা ভার্টিক্যাল অ্যালাইন বটম। তো এটা সিলেক্ট করে আমি যদি আবার এটা এটা সিলেক্ট করি, আবার এটা সিলেক্ট করি, একই তো কথা, সব তো একসাথেই সিলেক্ট হয়ে গেল। আমি তো এটা আলাদা সিলেক্ট করে আবার এটা আবার আলাদা সিলেক্ট করতে পারতেছি না তো। যাই হোক, আপনাদের উপর মাথায় এত প্রেশার দিয়ে লাভ নাই, কারণ আপনারা আপনারা এমনিতেই মনে করেন যে ঝামেলায় থাকেন সব সময়। ঠিক আছে, আপনারা এটা মাথায় প্রেশার শুধু শুধু দিয়ে লাভ নাই। এটা হচ্ছে সিলেক্ট করে দেওয়া যায়, খুব ইজি। সেটা হচ্ছে আমি যদি একাধিক শেপকে অ্যালাইন করতে চাই কোনো একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী, তাহলে সব শেপগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে অল্টার চেপে ধরতে হবে। অল্টার চেপে ধরে আমি যে শেপটাকে নাড়াতে নাড়াতে চাই না, অর্থাৎ যে শেপটা নড়বে না, ওই শেপটা নড়বে না, বাট ওইটার অনুযায়ী বাকিগুলো সব এসে অ্যালাইন হবে। অল্টার চেপে ধরে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দেব। এখন যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন বটম সিলেক্ট করি, তখন দেখবেন সবুজটা উপরে উঠে গেছে, হলুদটা একটু নিচে নেমে গেছে, লালটার সমান হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মনে করেন যে আমি এখানে যে তিনটে শেপ আছে, এখন তিনটে শেপে তো এতক্ষণ দেখালাম যে কিভাবে অ্যালাইনমেন্ট করে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট, যেটা সবাই লেফটে থাকবে সেটা লেফটে চলে, সেইটার অনুযায়ী চলে যাবে। এরপরে মিডল অ্যালাইনমেন্ট দেখাইলাম, সেখানে যেটা মিডল থাকবে সেই মিডলটার অনুযায়ী সবগুলো চলে যাবে। রাইট দেখালাম, সেটা হচ্ছে সবার রাইট অনুযায়ী সব, যেটা সবার রাইটে থাকবে সেই অনুযায়ী বাকিগুলো চলে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা শেপ সিলেক্ট করে দেব, অ্যালাইনটা ওই অনুযায়ী হবে। এখানের যে অ্যালাইনমেন্টগুলো প্রত্যেকটা অ্যালাইনমেন্টেই কাজ করবে নির্দিষ্ট একটা, মানে আমি সিলেক্ট করে দেবো যে এইটা অনুযায়ী কাজটা হবে। সেটা লালটা হতে পারে, সেটা হলুদটা হতে পারে, সেটা সবুজটা নীলটা হতে পারে, যেটা ইচ্ছা সেটা হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে যে অবজেক্টগুলোকে আমরা অ্যালাইন করব সেই অবজেক্টগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে যেটাকে আমরা মেইন হিসেবে ধরবো, মেইন অর্থাৎ যেটাকে আমরা পয়েন্ট হিসেবে ধরবো, যে এই পয়েন্ট অনুযায়ী সিলেক্ট হবে। এখন মনে করেন যে আমি ধরলাম হলুদটাকে মেইন পয়েন্ট হিসেবে বানাবো। এটা কিভাবে বানাতে হবে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরতে হবে, অল্টার চেপে ধরে জাস্ট একটা ক্লিক করতে হবে সেই শেপটির উপরে, ক্লিক করে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরেই আপনি এখান থেকে এখন যে অ্যালাইনমেন্ট করতে চান সেই অনুযায়ী সেই অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। এখন আপনি যদি লেফট করতে চান, সেটা বটম করতে চান, বটমটা এই হলুদ অনুযায়ী হয়ে যাবে। যদি মিডল করতে চান, মিডলটাও হলুদ অনুযায়ী হবে। যদি আপনি টপ করতে চান, টপটাও ওই হলুদ অনুযায়ী হবে। রাইট করতে চান, মিডল করতে চান, লেফট করতে চান, যা করতে চান সব কিছু এই হলুদ অনুযায়ী হবে।
এখন যেটাই ক্লিক করবেন, এই দেখেন যদি আমি এখন লেফট ক্লিক করি তখন দেখবেন যে লালটাও কিন্তু জায়গাটা জায়গায় আছে, বাকিগুলো কিন্তু চলে আসছে। হলুদটা নিচে পড়ে গেছে বিদায় দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। অর্থাৎ হলুদটাকে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে কি হলুদটাকে কেন্দ্র করে বাকিগুলো নাড়াচাড়া করবে। যেটাকে আমি সিলেক্ট করে দিব অল্টার চেপে, যেটাকে আমি সিলেক্ট করে দিব সেইটা অনুযায়ী সব কিছু অ্যালাইন হবে। সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? জি বুঝতে পারছি। আমি কি আবার রিপ্লে করব? কারো কি রিপ্লে করার কারো প্রয়োজন আছে বা বুঝেন না এমন কেউ আছেন? ভালো বুঝতে পারছি। আচ্ছা, ইয়াসমিন ইমু আপু লিখছিলেন, আচ্ছা ইয়াসমিন ইমু আপু আপনি যে লিখছিলেন আরেকবার একটু দেখান, নেট চলে গেছিল। ইয়াসমিন আপু আপনি আপনি কি সেটা কি আবার দেখছিলেন? দেখাইছিলাম আপনাকে? উনি এখন অনলাইনে নাই, উনি কি আবার নেট চলে গেছে? আচ্ছা ঠিক আছে, অনলাইনে নাই, কোশ্চেন করছে। ওনার কোশ্চেনগুলো তো আপনারা মেবি দেখতে পান, দেখতে পান না? জি ভাই দেখতে পাচ্ছি। তো দেখতে পাওয়ার সাথে সাথে আমাকে বলেন না কেন? উনি যে একটা কোশ্চেন করছিল যে ভাইয়া মকআপের সাইজ 3.5 ইঞ্চি ও 2 ইঞ্চি থাকে নাকি একটু কম বেশি হয়, কোশ্চেন করছিল, আপনারা তো দেখছিলেন, তো আমাকে বলেন নাই কেন? আমি তো তখন ফটো এই ইলাস্ট্রেটরের ভিতরে ছিলাম। জি ভাই আমিও প্ল্যানে চলে গেছি। আপনারা কি কেউ দেখেন নাই? কেউ বলতে পারতেন না? আমি যখন ফটোশপের ভিতরে চলে যাই তখন আমি কোনো কিছু দেখতে পাই না, বুঝতে পারছেন? কোনো মেসেজ টেসেজ যদি কেউ দেয় সেটা আমি দেখতে পাই না, আমি জাস্ট ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটা বলে সেটা দেখি। বাট আপনারা তো একটা স্ক্রিনে বড় একটা অংশ জুড়ে আমার কাজ দেখেন, প্লাস আপনাদের নিজেদেরকেও, প্লাস মেসেজ এখানে যেগুলো আসে সেগুলো আপনারা সবই দেখতে পান, আমি দেখতে পাই না। এটা বলতে হয়, বুঝছেন? বুঝলেন না রে ভাই, তাদের কিভাবে আর বুঝাবো বলেন? আপনাদেরকে আর কিভাবে বুঝাবো বলেন? তো এখন বুঝতে পারছেন যে আমি চাইলেই যে কোনো একটা নির্দিষ্ট একটা শেপ অনুযায়ী সবকিছুকে অন্য বাকি সবগুলোকে অ্যালাইন করতে পারি। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? অ্যালাইনমেন্ট সবগুলো আগের মতোই হবে, বাট শুধুমাত্র এখানে আলাদা কি আছে, আলাদা আছে আমি নির্দিষ্ট একটা শেপকে সিলেক্ট করে দিতে হবে পারবো যে এই শেপটা অনুযায়ী, এই শেপ অনুযায়ী অ্যালাইনমেন্টটা হবে। ক্লিয়ার সবাই? ওকে। আপনারা এখানে স্টুডেন্ট আছেন কয়জন আর চাকরিজীবী আছেন কয়জন একটু বলেন তো? চাকরি করেন কে কে, জব করেন কে কে এখানে? জি আমি জব করি ভাই। আর কে জব করেন? আপনি শরীফুল ভাই, শরীফুল ইসলাম ভাই একা জব করেন? ভাই আমি করি। তো কি জুবায়ের মিয়াজি ভাই কি পার্ট টাইম জব করেন নাকি ফুল টাইম? হ্যাঁ হ্যাঁ ভাই পার্ট টাইম। বিকেল বেলা হচ্ছে আপনি পুরো অফিসে জব করি। পত্রিকা অফিসে জব করেন, আচ্ছা ভালো। জাতীয় কোনো পত্রিকা নাকি এমনি জি ভাই দৈনিক সংবাদ। দৈনিক সংবাদ? আচ্ছা। তো এখন কথা হলো যে আপনারা যারা জব করেন বা স্টুডেন্ট আছেন অনেকেই, বাকিরা কি সবাই স্টুডেন্ট? রোকে আক্তার রিনা আপু মেবি হাউস ওয়াইফ, লাবণ্য বড়ুয়া আপু মেবি হাউস ওয়াইফ। না ভাই আমি স্টুডেন্ট, আমি বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, সরি, যাই হোক।
বললাম আর কি। তো আপনাদেরকে কাজ করতে দেয়া হলে আপনারা কাজ করেন না কেন সেটা একটু বলেন। আপনাদেরকে আমি যে যে কাজগুলো দেখালাম বলেন, প্রত্যেকটা অংশকে একদম এ টু জেড পাই পাই করে দেখালাম। এখানে কোনো একটা অস্পষ্ট একটা ওয়ার্ড পর্যন্ত আমি রাখিনি, যেই ওয়ার্ডটা এখানে অস্পষ্ট আছে এরকম পর্যন্ত আমি রাখিনি। তারপরেও যে আপনারা যে কাজ করতেছেন না, এগুলো আপনারা মিস করতেছেন। লাইফে একটা চান্স পাচ্ছেন, আপনারা গোল্ডেন একটা চান্স পেয়েছেন, সেই চান্সটা আপনারা মিস করতেছেন। ভবিষ্যতে বুঝবেন, ঠিক আছে? এখন আপনারা স্টুডেন্ট আছেন বিদায় আপনাদেরকে মনে করেন যে এত কদর করা হয় বা বিভিন্নভাবে আপনাদেরকে বলা হয় কাজ করার জন্য, কাজ করেন। বাট আপনারা যখন এটা তো গভর্নমেন্ট প্রজেক্ট, এটা তো আর কোনো প্রাইভেট না যে আপনাদেরকে নিয়ে আসলে লাইফ টাইম সাপোর্ট দেবো। আপনারা যতদিন স্টুডেন্ট আছেন ততদিন আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এরপরে আমি যে সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি জোর করে আপনাদেরকে ঠেলে গুতিয়ে যাকে বলা হয়, এই সাপোর্টগুলো নিতে যাইয়েন, ঠিক আছে? এখান থেকে স্টুডেন্ট থেকে যখন চলে যাবেন না, যখন আপনারা নিজেরা কাজ করবেন তখন একটা সমস্যায় পড়বেন, তখন এইরকম একটা সাপোর্ট আরেকজনের কাছ থেকে বা হেল্প আরেকজনের কাছ থেকে নিতে যাইয়েন, ক্রিটিক্যাল ট্রিক্স আরেকজনের কাছ থেকে শিখতে যাইয়েন। তখন দেখবেন যে আসলে একটা জিনিস মানুষ ফ্রি ফ্রি ফাও ফাও যাকে বলা হয় মানে কেমন শিখায়, বুঝতে পারছেন? তখন বুঝবেন। এখন তো কাজ করতেছেন না, মানে কথা আছে না যে মানুষ আসলে সহজে যদি কোনো কিছু পায় তখন সেই জিনিসটার আসলে দাম দাম দেওয়া দাম দিতে চায় না মানুষ। সহজে একটা ভালো জিনিস পাইলে সেই জিনিসটার কেউই দাম দেয় না। আপনারা অনেক ভালো একটা অপরচুনিটি পেয়েছেন, বাট আপনারা সেটা ইচ্ছে করে হারাচ্ছেন, খুব ভালো, ঠিক আছে? জাস্ট আমার ক্লাসগুলো শেষ হয়ে যাক, ঠিক আছে? আপনারা যেরকম শুরু করতেছেন আমাকে এখন এভাবেই বলতে হবে। আমি জাস্ট কোনো রকম আপনাদের ক্লাসগুলো শেষ করতে পারলেই বাঁচি, বুঝছেন? আবার ব্যাচ আসবে, যাদের ভিতরে আগ্রহ দেখবো। এখন যারা 11টার ব্যাচে আছে ওনাদের ভিতরে আগ্রহ অনেক বেশি, শেখার আগ্রহ প্রচুর, ঠিক আছে? কয়েকজন, আমার এত স্টুডেন্ট সাকসেস হওয়ার দরকার নাই, ঠিক আছে? অল্প কয়েকজন স্টুডেন্ট সাকসেস হইলেই আমার হবে, যাদের ভিতর থেকে যারা মনে করেন যে ভালো একটু হার্ড ওয়ার্ক করে, পরিশ্রম করে, ঠিক আছে? তারা কয়েকজন সাকসেস হইলেই হবে, দরকার নেই আমার সাকসেস হওয়ার। কারণ আপনারা সাকসেস হইলে আমার কোনো লাভ আছে? আমাকে দিবেন, টাকা দিবেন কেউ? আপনারা বলেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো। আমি সেটা প্রপারলি শেখাচ্ছি কিনা, আমার জবে আমি কোনো ফাঁকি দিচ্ছি কিনা, সেটার দায়ভার আমার। আমি যদি কোনো কাজ আপনাদেরকে না শিখিয়ে আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে যাই, সেটার দায়ভার আমার। বাট আমি আপনাদেরকে 100% দিচ্ছি। এখন আপনারা যদি সাকসেস হন বা না হন আমার কিছু করার নেই, আমার কিছু আসবেও না, আমার কিছু যাবেও না, ঠিক আছে? আমার কোনো কিছু হবেও না। আপনি আর্নিং করতে পারলেন না, আপনার হইল না, আপনি কাজ করলেন না, খুব ভালো কথা, ঠিক আছে? কোনো সমস্যা নেই আমার। বাট যতদিন স্টুডেন্ট আছেন ততদিন বুঝিয়ে যাব। স্টুডেন্ট যাক, তারপরে এরকম একটা প্রবলেম নিয়ে আইসেন, তখন আর বুঝাবো না। যেদিন থেকে আপনাদের এখান থেকে ক্লাস শেষ তারপরের দিনই আর আপনাদের কাউকে চিনব না। কারণ আপনারা যেরকম করতেছেন তাতে আপনাদের সাথে এরকম বলতে হবে, বুঝছেন? এরকম না বলে উপায় নেই। কোনো কাজ করেন না, শুধুমাত্র কামিং অ্যান্ড গোয়িং। জুবাইর মিয়াজি ভাই,
গতকালকে কয়টা বিজনেস কার্ড ডিজাইন করছিলেন গিগ ইমেজের জন্য? একটা করছি। একটা করছিলেন। রোকেয়া আক্তার, রিনা আপু কয়টা করছিলেন? ভাইয়া 3টা করছে, এখনো কিছু এডিট কি আছে, ডিজাইন কমপ্লিট হয়েছে। হাসিবুল হোসেন ভাই আপনি? আমি একটা করছি, আরেকটা করতে পারবো। আর কি যেন ইসাদুল ইসলাম লিমন ভাই কি কি যেন বলছিলেন? আপনি কি যেন বলছিলেন গিগ ইমেজের কথা? ও গিগ ইমেজটা আমি তৈরি করিনি, মানে ওই যে ফাইবারের যেটা, হ্যাঁ হ্যাঁ। ওটা করব। কবে করবেন? ফাইবারের জন্য ওটা কাল বা পরশু এর মধ্যে করে ফেলবো। কারণ ওটা তো আপনি বললেন যে এডিট করা যাবে, যেহেতু আপনাকে যতটুকু এডিট করা যাবে আপনি ভাবতেই থাকেন, আপনি ভেবেচিন্তে করবেন। ভেবেচিন্তে করা মানে কি? তাহলে আমি গতকাল তো কার্ড জমা দিছি, ইভেন্টের গতকালকে কার্ড জমা দিছি, কয়টা কার্ড সাবমিট করছেন? একটা করছি। এই কি আমি দুটো, একটাই কাজ করছেন খালি? আরেকটা কাজ করছি, ওইটা মানে এমনি করছি, ওইটা কোনো ইয়ার জন্য না, ওটা এমনি কিন্তু করছি আরেকটা। ভালো। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, freelancer.com-এ আমরা যে কার্ডগুলো সাবমিট করতেছি আমরা গিগ হিসাবে কি ওগুলো রাখতে পারবো? ওটা ভিতরে ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ইনফরমেশন গুলো ডামি ইনফরমেশন দিবেন। না না, ইনফরমেশন তো মানে আমাদের ইনফরমেশন দিয়ে খালি লোগো টোগো ওদের থাকে, তো আমি কি লোগো টোগো চেঞ্জ করে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লোগোটা চেঞ্জ করে আপনি ডিজাইন দিতে পারবেন, সমস্যা নেই। আপনার ডিজাইনটা শুধুমাত্র আপনার হইলেই হবে। কি বলছি বুঝতে পারছেন? বাট যদি হ্যাঁ হ্যাঁ। উইন ঘোষণা করে ডিজাইনটা যদি উনি কিনে নেয় তখন আর পারবেন না। উনি যদি উইনার ঘোষণা না করে তখন আপনি পারবেন, ঠিক আছে? আচ্ছা, খালি লোগোটা চেঞ্জ করে দিতে হবে, এই যে হ্যাঁ মানে লোগো, ওনাদের কোনো কিছু থাকছে না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর একটা লোগো বানিয়ে তারপরে করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর ভাইয়া লোগো বানানোর জন্য কি কোনো আলাদা ফরম্যাট আছে, মানে কত বাই কত? না, অনেকে 1000 বাই 1000 নেয়, 2000 বাই 2000 নেয়, 3000 বাই 3000 নেয়। এটা আর কি যারা যে যার মতো পছন্দ করে আর কি আর্টবোর্ড নেয়। লোগো বানানোর জন্য কোনো আর্টবোর্ডের কোনো নির্দিষ্ট সাইজ নেই, ঠিক আছে? আর কে কে আছেন? মুকিতুর রহমান ভাই জিজ্ঞেস করছিলাম। এনামুল হক ভাই বলছিলাম আপনাকে কাজের কোনো কথা, কি কাজ করছিলেন বা না করছিলেন? কয়টা করছিলেন ডিজাইন? মনে নাই আমার, আবার একটু জিজ্ঞেস করতেছি। ভাই আমাকে জিজ্ঞেস করতে বলেন। না আপনাকে না, বলতেছি না, এনামুল হক ভাই কি বলছিলেন? গ্রামে আছি। গ্রামেই থাকেন? গ্রামে তো ভালো, সুন্দর পরিবেশ, ঘুরেন ফেরেন। গ্রাম তো অনেক ভালো একটা জায়গা। আমার তো মন চায় যে গ্রামে গিয়ে বসে থাকি। কে এত কষ্ট করে বলেন? লাভ আছে? ও, এই তো বুঝলাম। এখন আর একটা জিনিস বোঝানোর বাকি আছে, সেটা দেখাই। পাথফাইন্ডারের আরেকটা অপশন, এই যে
ট্রান্সফর্ম দিয়ে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে হাইড ওয়াইট নিয়ে আপনারা শেপ তৈরি করতে পারবেন। বুঝছেন কি বলছি? আপনারা একটা শেপ নিলেন, শেপের মনে করেন যে হাইড ওয়াইট আপনারা ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ওয়াইট দিবেন মনে করেন যে 500 পিক্সেল, হাইট দিবেন মনে করেন যে 300 পিক্সেল দিয়ে এন্টার দিবেন। তখন দেখবেন যে ওয়াইড এবং হাইট আপনার যে অবজেক্টটা, সেই অবজেক্টটা আপনি আপনার নির্দিষ্ট পিক্সেল অনুযায়ী নিতে পারতেছেন। অনেক সময় হয় না যে একটা অবজেক্ট নিব এত বাই এত পিক্সেলের, কিন্তু সেটা কিভাবে নিব? এটা তো টানলেই তো মনে করেন যে দেখায় যদিও সাথে সাথে, কিন্তু অনেক সময় নিতে গেলে একটু কম বেশি হয়ে যায়, এভাবে হয়ে যায়, ওভাবে হয়ে যায়, এভাবে হয়ে যায়, ওভাবে হয়ে যায়, বা সঠিকভাবে নেওয়া যায় না। বাট সেক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ট্রান্সফর্ম হাইট ওয়াইট। ঠিক আছে, এগুলো আছে যে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন বা কী করবেন সেটা আসলে এখানে দেওয়া আছে। বুঝছেন? এটা হচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে চৌকুশ করবেন, কতটুকু মানে কি এই কর্নারগুলো দেখছেন কেমন হয়ে গেছে এখন? এটার অপশন হচ্ছে এটা। এখন দেখেন -10 দেওয়ার পরে যতই আপনি আবার 0 দেন কাজ হইবে না। এরপর এটাকে +10 দিলে আবার আস্তে আস্তে আগের জায়গাতে ফিরে আসবে। বুঝতে পারছেন? অর্থাৎ মাইনাস টেনের ব্যাপারটা কি? দাঁড়ান বুঝাচ্ছি, আগে আরেকটা শেপ। মনে করেন একটা শেপ নিলেন, ঠিক আছে, এই অনুযায়ী নিলেন, ঠিক আছে, নিয়ে এখানে সাইজ বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন এটা যে মনে করেন যে যখন আপনি এটাকে -10 দিলেন, -10 দেওয়ার পর এটাকে একটু কোনাকুনি আকৃতির করলেন। কোনাকুনি আকৃতি করার পর এখন আপনি চাচ্ছেন এটাকে আবার সমান অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। এখন সেক্ষেত্রে কি করবেন বলেন তো? এখানে কি 0 দিবেন? 0 দিলে ফিরে আসবে? কখনোই না, কারণ -10 এখানে +10 দিতে হবে, তখন আবার আগের অবস্থায় চলে আসবে। অর্থাৎ যতটুকু মাইনাস করছেন ততটুকু যদি আবার এখানে প্লাস করে দেন তখন হবে। এখানে যেটাই করবেন, অর্থাৎ এখানে যদি -20 দেন, 20 দেওয়ার পরই দেখবেন সাথে সাথে এটা আবার 0 হয়ে গেছে, সাথে সাথে 0 হয়ে যাবে। আবার যখন +20 দিবেন তখন আবার এটা আবার ঠিক হবে। কথা কি বুঝতে পারছেন? আর এটা তো হচ্ছে যে রোটেশন। যেটা আমি নিব ওইটাই আগে একক হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে আগের অবস্থা আনতে চাই, তার ওই সমপরিমাণে যদি আমি ঘুরাই তখন এটা ঘুরাবে। ওই সমপরিমাণ, অর্থাৎ যেটা মাইনাস করছেন ওই সমপরিমাণ যদি আবার প্লাস করেন তখন আগের অবস্থায় যাবে। বুঝতে পারছেন? ওকে, আর এটা তো হচ্ছে রোটেশন। ঠিক আছে, রোটেশন অপশনও আছে। ওই যে এখানে অপশন দেখাইছিলাম না, এই যেই রোটেট টুলের অপশন, আর এখান থেকে সরাসরি রোটেশন করতে পারবেন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 150 ডিগ্রি, যে কয় ডিগ্রি মনে চায়। কিন্তু এটাও কিন্তু আবার সেই রকম, যা মাইনাস দেবেন সেটা আবার প্লাস করতে হবে, নাহলে কিন্তু সমান হবে না। বুঝতে পারছেন? উল্টো পাল্টা দিয়ে একদম শেষ করেন না, পরে কিন্তু সোজাই করতে পারবেন না। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এই অপশন দুটোর কাজ? এই কাজগুলো এই যে এখন এই যেখানে একটা বক্স আছে, বক্সটা দেখে কি বুঝেন বলেন তো? যেখানে একটা বক্স আছে, এই বক্সটা দেখে কি বুঝেন বলেন? ওটা কি প্রিভিউ বক্স? প্রিভিউ বক্স কিভাবে হয়? এটা হচ্ছে এক সাইড লক। সাথে যে কন্ট্রোল কি দিলে যে অপশনটা আসতো ওরকম কিছু একটা, না না সিলেক্ট করলে যেটা হয় সেটা। না, এটা হচ্ছে দেখেন মাঝখানে রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা যদি কর্নারে দেন
যে কোনো একটা কর্নারে দেন, এই কর্নারে দিচ্ছেন না, এই শেপটা সিলেক্ট করার পর এই কর্নারে পয়েন্টটা দিয়েছেন না, এখন যদি আপনি বাড়ান কমান ওই কর্নার থেকে আর কোনো বাড়াতেও কমবে না, কর্নারেই থেকে যাবে, অর্থাৎ ওটা লক হয়ে গেছে, বুঝছেন? ওই কর্নারটা আপনি উপরের দিকে নিতে পারবেন, কিন্তু যদি কোনাকুনি দিয়ে যখন টানবেন তখন আর ওটা যাবে না, বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? আবার যদি মনে করেন ডান পাশের নিচের কর্নারটা লক করে দেই, তখন যদি উপরের দিকে টানেন তখন উপরের দিকেই নাড়াচাড়া হবে, বুঝতে পারছেন? দ্যাটস এ লক পজিশন, লক, বুঝতে পারছেন? এটা সবসময় মিডলে রাখবেন। এগুলোর আসলে এরকম একটা তেমন ব্যবহার নাই, সবচেয়ে মেইন ব্যবহার হচ্ছে অ্যালাইন আর পাথফাইন্ডার। আচ্ছা, অ্যালাইনের নিচের যে অপশনগুলো আছে, ডিস্ট্রিবিউট অপশন, এটা একটু বুঝিয়ে দেই, ঠিক আছে? এটা অনেক সময় লাগে। কোন ক্ষেত্রে লাগে? আপনারা যখন বিজনেস কার্ডের যখন আইকন বসান, তো আইকনগুলো সমান দূরত্ব, একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব সমান কিনা সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য এখানে বিজনেস কার্ড হোক বা যাই হোক, সেখানে একটা আইকন বা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট সমান দূরত্বে আছে কিনা, দূরত্বকে সমানভাবে ডিস্ট্রিবিউট করার জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? একটা অবজেক্ট নিলেন বেশি দূরত্বে, একটা অবজেক্ট নিলেন একদম কম দূরত্বে, ঠিক আছে? একটা অবজেক্ট নিলেন আরো অনেক বেশি দূরত্বে, ঠিক আছে? নিলেন, এখন এগুলোকে যদি আপনি সব সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি আপনি এই দেখেন যেটা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, অর্থাৎ এটা মাঝখানের দিক দিয়ে সবগুলো সমান ফাঁকা থাকবে, ক্লিক করবেন, দেখেন এখানে বেশি আছে, এখানে কম আছে, এখানে আরো বেশি আছে, বাট যখন ক্লিক করবেন তখন দেখবেন চারটা শেপের মাঝেই সমান দূরত্ব তৈরি হয়েছে। কথা কি বুঝতে পারছেন? আরেকবার বুঝিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি যে চারটা শেপ নিয়েছি, ঠিক আছে? চারটা শেপের মাঝখানে দেখেন, চারটা শেপের মাঝখানে কি সমান দূরত্ব আছে? ফাঁকা আছে? ফাঁকা জায়গা কি সমান আছে? বলেন, কোনোটায় বেশি কোনোটায় কম না? তো সেটা যদি আপনি সমান দূরত্বে করতে চান তাহলে চারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করবেন, তখন দেখবেন চারটার মাঝখানে সমান দূরত্ব হয়ে যাবে। এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে এটা ততটুকু দূরত্ব, আবার এটা থেকে এটা ততটুকুই দূরত্ব অবস্থান করতেছে, বুঝতে পারছেন? মাঝখানে ফাঁকাগুলো সমান হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? আবার এগুলো যদি আবার ডান বাম করে নেন, ঠিক আছে? প্রথমে একটু অ্যালাইন করে নেই, নাহলে সুন্দর দেখাচ্ছে না। এখন দেখেন চারটার মাঝখানে কি ডান বাম দিক দিয়ে কি সমান দূরত্ব আছে? নাই। এখানে ফাঁকা কম, এখানে তার চেয়ে একটু বেশি, এখানে তার চেয়ে আরো বেশি। এর মাঝখানে সবগুলো যদি সমান দূরত্ব অবস্থান করাতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে দেখেন এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউটর সেন্টার, এখানে ক্লিক করবেন, দেখবেন চারটা শেপের মাঝখানে সমান দূরত্ব। সবাই কি ক্লিয়ার? কারো বোঝায় কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? ওকে, যাই হোক, এর সাথে দেখেন আমি তো সেন্টারগুলো দেখালাম, বাট এর পাশে আরো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ
বা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম আছে, এগুলো আসলে একটু মানে আননেসেসারি অনেকটা আমার কাছে মনে হয়। অর্থাৎ এগুলো সমান দূরত্ব তৈরি করবে, তবে এদের শেপের যে সাইজ আছে সেই সাইজটাকেও এরা কাউন্ট করবে। এতক্ষণ যে আমরা যে করেছি, এই যে মিডল দিয়া ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এবং ভার্টিক্যাল হরাইজন্টাল ডিস্ট্রিবিউটর সেন্টার দিয়ে যে ভাগ করেছি, সেক্ষেত্রে কিন্তু এদের কার শেপ, কোন শেপটা বড় কোন শেপটা ছোট সেটা না দেখেই সবগুলোর মাঝখানে সমান দূরত্ব দিয়ে দিয়েছে। বাট এগুলোর কাজ হচ্ছে, এই যে দুই পাশে দেখতেছেন, এগুলোর কাজ হচ্ছে আসলে শেপের সাইজগুলো কাউন্টের ভিতরে নিয়ে আসা। অর্থাৎ সমান দূরত্ব হয়ে যাবে, যেটার সাইজ বড় থাকবে সে বেশি সাইজ নেবে, যেটার সাইজ কম থাকবে সে কম সাইজ নেবে, যার কারণে এগুলো সিলেক্ট করলে তখন আর মাঝখানে সমান দূরত্ব থাকবে না। বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রেই এজন্য সবসময় মিডলটা সিলেক্ট করবেন। ক্লিয়ার সবাই? মিডলটাই সিলেক্ট করবেন, উপর নিচের ক্ষেত্রেও একই, মিডলটাই সিলেক্ট। আবার অনেক সময় পাশেরটাও লাগতে পারে, দেখবেন যখন পাশেরটা লাগবে তখন আবার পাশেরটাও সিলেক্ট করবেন, যখন যেটা লাগে তখন সেটা সিলেক্ট করবেন। পাশেরটা অনেক সময় লাগে, দেখা যায় যে সাইজ আলাদা আছে বাট আপনার একটা নির্দিষ্ট জায়গার ভিতরে নিতে হচ্ছে, আপনি নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারতেছেন না, তখন কিন্তু পাশেরগুলো লাগবে। যেমন এটা দিয়ে দেখাই, বুঝতে পারছেন? তিনটা চাপলে তিন রকমের হয় কেন, পরিবর্তন হয় কেন? কারণ হচ্ছে ওই আমি যে সাইজগুলোর কথা বলছি, সাইজগুলো ভেরি করে। বাট সবগুলো শেপ যদি একই সাইজের হতো, ঠিক আছে, তখন তিনটে চাপলে একই ফলাফলই আসতো, তখন আর আলাদা হইতো না। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? শেপগুলো কিন্তু সব এক সাইজের না, বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, একটা অপশন খুঁজতেছি। যাই হোক, যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না, এটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। যাই হোক, এখন কথা হলো যে আপনাদের যে কাজগুলো দেই, দয়া করে কাজগুলো মন চাইলে কইরেন, ঠিক আছে? আর যদি কারো কাজ করতে মন না চায় কইরেন না, সমস্যা নেই। কি বলছি বুঝছেন? সবাই কি ক্লিয়ার? আমার কথা কি সবাই বুঝেন না বুঝেন না? মন চাইলে কাজ কইরেন, আর মন না চাইলে করার দরকার নাই, ঠিক আছে?
সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা, একান্ত ব্যক্তিগত ইচ্ছে। তো আমি 2-3 জনের যদি পাই আপনাদের কি বলে গিগ ইমেজ, তাদেরকে আমি গিগ করে দেবো, ঠিক আছে? গিগ তৈরি করে একটা ক্লাসে বুঝিয়ে দেবো সবাইকে একসাথে, পরবর্তীতে ওটা আর বুঝাবো না, ঠিক আছে? যাদেরটা আগে পাবো তাদেরটা একসাথে বুঝিয়ে দেবো, ওই টপিক্স আর পরবর্তীতে রিপিট করবো না, বারবার এক টপিক রিপিট করব। কত অপশন এখনো দেখানো বাকি। শেপ বিল্ডার টুল এখন পর্যন্ত দেখানো হয় না। শেপ বিল্ডার টুলস কত গুরুত্বপূর্ণ একটা টুলস জানেন? শেপ বিল্ডার টুলস ছাড়া লোগো তৈরি করা বলতে গেলে অসম্ভব। শেপ বিল্ডার টুলসের কাজ এত গুরুত্বপূর্ণ, কত সহজ করে দেয়। এরকম কত টুলস আছে, কত টুলস বুঝাতে পারি না। এই যেমন লাইন সেগমেন্ট টুলে শুধুমাত্র লাইন সেগমেন্টটাই দেখাইলাম, এটা দিয়ে লাইন নেওয়া যায় স্টকের মতো করে। এরপরে আর্ক যেটা আছে এগুলো দিয়ে এরকম, যদিও এগুলো আসলে ওরকম সব জায়গায় কাজ করে না, বাট দেখাই দিতে হবে আমার সব কাজ, সব টুলসগুলো নাকি। তাই টুলসগুলো সব দেখাবো, যেগুলো আছে পেইন্ট ব্রাশ টুল বা এই যে পেন্সিল টুল আছে, স্মুথ টুল আছে, যেগুলো আছে, ঠিক আছে? এগুলো সবই দেখাবো, চিন্তা করা লাগবে না। রোটেট টুল, তারপরে যে স্কেল টুল, স্কেল টুলের কাজ কি, শেয়ার টুল, রিশেপ টুল, এগুলো সব টুলসের কাজ দেখাবো, ঠিক আছে? অনেকগুলো টুলস এখন বাকি রয়েছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, ওয়াইট টুল, এই যে এটা আছে পার্সপেক্টিভ গ্রিপ টুল, প্রত্যেকটা টুলসেরই কাজ দেখাবো, ঠিক আছে? হ্যাঁ বলেন। এই যে পাথফাইন্ডার, অ্যালাইন আর ট্রান্সফর্ম, এগুলো দেখাইছি। পাথফাইন্ডার, অ্যালাইন আর ট্রান্সফর্ম, ঠিক আছে? এগুলো দেখাইছি। যাই হোক, এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নেই। আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা 2-3 জন ইচ্ছুক হইলেও হবে, ঠিক আছে? আর যদি টোটালি কেউ ইচ্ছুক না থাকেন বলে দেন, তাহলে আমি সেভাবে এগিয়ে দিই, আপনাদের জন্য বসে থাকতে লাভ নেই, ঠিক আছে? সাদিয়া বিনতে মাজাহার, একজনের কি অবস্থা, ইনি আসতেছে না অনেক দিন ধরে, এসে বলবে মানে আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। লাবণ্য বড়ু আপু, আমি ওনাকে ভাইয়া নক করে বলেছি, দিয়েছে, আমার রিপ্লাই আচ্ছা রিপ্লাই না দে, না দে, সমস্যা নেই। আলমগীর, জি ভাই আছে। ইসাদুল ইসলাম লিমন, ইয়াসমিন আক্তার, এমনি হাসিবুল হোসাইন, এমনি সুমন, এমনি শরীফুল ইসলাম, জি ভাই আছে। মুকিতুর রহমান হিমেল, জি ভাই পেয়ে যাবেন। তানজিল আহমেদ, এই একজন আর কি অবস্থা, উনিও আসতেছে না। রাশেদুল ইসলাম, আকমাম হাসান, এনামুল হক প্রেজেন্ট আছে। রুবেল হোসেন কি আছে? রুবেল হোসেন আছে এখানে? রুবেল হোসেন একদিন আসে, 3 দিন আসে না, এর সমস্যাটা কি?
মোহাম্মদ তোহা আছে? নাই। এরা আসলে শেষের দিকে আসছে তো, আসলে একটা জিনিস কন্টিনিউ না করলে ওই জিনিসটা আসলে মজা মজা পায় না কেউ। মানে প্রথম দিক থেকে একদম শুরুর দিক থেকে না শিখলে। প্রিভিয়াস ডে ফাইবারে কি ফাইবারে ভাইয়া কি এনামুল কিভাবে ভাই দেওয়া মেসেজ যায় করছিল তো সেটা নিয়ে ডিসকাস করছে মালিক ভাই। নামুল হক ভাই, আচ্ছা। আকিয়া বুশরা নাই। রোকে আক্তার রিনা আপু আছেন? আছে না? আপনি কি ক্লাসে সবকিছু বুঝতেছেন? আপনি তো কোনো কথা বলেন না। জেসমিন আক্তার আছেন? হ্যাঁ, বুঝতেছি তো। জেসমিন আক্তার আছেন? রোকেয়া সুলতানা নাই, absent। আরিফুর রহমান absent। বিপুল হোসেন আর তো পার্মানেন্ট absent। তপু সরকার একটা মেসেজ দিছে না। আচ্ছা, ইয়াসমিন আপুকে দিয়ে দিয়েছি। তপু সরকার, তপু সরকার নাই। আব্দুল্লাহ আল জুবাইর ভাই আছে ভাই। আচ্ছা, আর তো কেউ বাকি নাই আছেন? অ্যাটেন্ডেন্স হয়নি এমন কেউ আছেন অন্য কোনো গ্রুপের? আজকে তাহলে কি কি শিখালাম যে কোনো একজনে বলেন তো। হাসিবুল হোসেন ভাই, আপনি নোট করেন, সবাই থামেন, আপনার নোটটা একটু পড়ে শোনান। হাসিবুল হোসেন ভাই, আপনার নোটটা একটু পড়ে শোনান। আজকে ভাই আমরা অ্যালাইনমেন্ট আর পাথ ফাইন্ডার এগুলো নিয়ে বলেন। পাথফাইন্ডার্স এর টুলস গুলোর নাম বলেন একে একে। তো প্রত্যেকটা টুলসের যে কাজ শেখালাম না, দেখে দেখে দেখাইলাম, প্রত্যেকটা টুলসের নাম বলেন এবং কি হলো। চলে গেল কেন? হাসিবুল হোসেন ভাই, পাথ ফাইন্ডারের ফার্স্টেরটা হচ্ছে ইউনিট। হ্যাঁ মানে ইউনিট বলছে এটা দ্বারা হলো দুইটা অবজেক্টকে এক করা হয়। হ্যাঁ, এক করলে কি হবে? দুইটা দুইটা অবজেক্ট, অবজেক্ট দুইটা অবজেক্টকে আমি এক করব, এক করার পর অবজেক্টের কালার কেমন হবে? মানে দুইটা দুই রঙের অবজেক্ট দিলাম, তো এখন দুইটা দুই রঙের অবজেক্ট হলে কালার এখানে একটা হয়ে যাবে। কোনটা হবে? আমি যে দুইটা অবজেক্ট দিলাম, মনে করেন একটা, প্রথম আমি একটা শেপ নিলাম, ওটা নিলাম মনে করেন যে লাল, তার উপর একটা শেপ নিলাম, নিলাম মনে করেন যে কালো, এরপর আমি ইউনিট করলাম। এখন আমার কোন কোন রংটা হবে? কালো রঙটা হবে, উপরের রঙটা। আচ্ছা, গুড, উপরের রংটা হবে। তারপরের অপশনটার নাম কি? তারপর তারপরের অংশ নাম হলো মিনিমাস ফ্রন্ট। মাইনাস, এখানে মাইনাস ফ্রন্ট মাইনাস মাইনাস ফ্রন্ট, হ্যাঁ। মাইনাস ফ্রন্ট সেটা বলে যে উপরেরটা কেটে যাবে, শুধুমাত্র নিচেরটা যতটুকু থাকবে, উপরেরটা নিচে থেকে যতটুকু সিলেক্ট করবে সেটা সহ উপরেরটা কেটে যাবে। গুড, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট, এটা দ্বারা শুধুমাত্র কমন জায়গাটুকু থাকে। তারপর হলো এক্সক্লুড, এটা দ্বারা কমন জায়গাটুকু কেটে যাবে, আনকমন জায়গাটুকু থাকবে। হ্যাঁ, গুড। তারপর তারপরটা হলো ডিভাইড। হুম, ডিভাইড হ্যাঁ ডিভাইড টুল দ্বারা হলো আমাদের এখানে দুটো অবজেক্ট থাকবে, এটাকে যদি ডিভাইড করি তাহলে ওদের যত জায়গায় পরস্পর যে মিলিত আছে সেরকম প্রত্যেকটা জায়গা আলাদা হয়ে যাবে, ওভারল্যাপিং যেসব জায়গায় পড়ে দুটো অবজেক্টের মধ্যে, সেরকম প্রত্যেকটা জায়গায় এরকম ফার্স্টে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলে প্রত্যেকটা জায়গা আলাদা হয়ে যাবে। হ্যাঁ। তারপর তারপর তো
অর্থাৎ যদি আমরা একটা অবজেক্টের সাথে যদি আরো এক বা একাধিক অবজেক্ট নেই, সেই অবজেক্টগুলোকে যদি সব সিলেক্ট করে যদি আমরা ট্রিম করি, তো ওই অবজেক্টের বাহিরে যতটুকু বের হয়ে থাকবে, বাহিরে যে অংশগুলো থাকবে সব অংশগুলো কেটে যাবে। ঠিক আছে, ট্রিম। তারপর তারপর তো হলো মার্চ মার্চ ওইটাও প্রায় সেম কাজই, ওইটা আমার কাছে একরকম লাগছে যে ওইটাও বাহিরেরটা দিয়ে কেউ একটু কেটে ফেলেছে, কিন্তু আনগ্রুপ করা লাগবে অবশ্যই। বাহিরেরটা দিয়ে কি ওইটা ভিতরে কোনটা তখন আসছে কোনটা আনগ্রুপ করা লাগবে? যে র্যাপ গ্রুপ মার্চ মার্স। মার্চ মার্চ হ্যাঁ মার্চ করার পরে এটা তো আনগ্রুপ করা লাগবে। হ্যাঁ আর হচ্ছে তারপর হচ্ছে ক্রস ক্রস হলো কাজে নিচের অবজেক্টের উপরে আমি যদি উপরে অন্য একটা অবজেক্ট আনি, তো উপরের অবজেক্টটা দ্বারা নিচের অবজেক্টটা যতটুকু সিলেক্ট করবে যতটুকু জায়গা থাকে আসে। গুড। তারপর তারপর তো হচ্ছে আউটলাইন। আউটলাইনটা যদি আমরা হচ্ছে শুধুমাত্র যে দুটো অবজেক্ট আমি যদি আমি আউটলাইন দিই তাহলে শুধুমাত্র তাদের আউটলাইনটাই আমার দেখাবে। হ্যাঁ তারপর তারপর তো হলো মিনিমাস ব্যাক মাইনাস ব্যাক। হ্যাঁ মাইনাস ব্যাক। হ্যাঁ তো এটা দ্বারা নিচের যে অবজেক্টটা থাকবে এটা কেটে যাবে, উপরের অবজেক্টটা থাকবে। নিচের অবজেক্টটা এখানে কি বললেন? নিচের অবজেক্টটা কেটে যাবে। এখানে নিচের অবজেক্টটা থাকবে, উপরের অবজেক্টটা মানে এখানে যেটা কমন কমন থাকবে, তবে রং থাকবে হচ্ছে নিচের অবজেক্টের। কমন যতটুকু ততটুকু থাকবে, বাট রং থাকবে নিচের অবজেক্টের। যেটা ফ্রন্ট ব্যাক ছিল, মানে মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট যেটা ছিল সেটা ছিল উপরের যে রংটা ছিল সেটা থাকবে, আর এটা হচ্ছে মাইনাস ব্যাক, এটা পিছনে যেটা থাকবে সেটা রংটা থাকবে। যাই হোক, এই ছিল আজকের মতো আপনাদের সাথে ক্লাস। তো সবাই হোমওয়ার্ক করবেন অবশ্যই। হোমওয়ার্কের জন্য যেন আলাদাভাবে আবার বারবার বলা না লাগে। ঠিক আছে, সবাই হোমওয়ার্ক করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ঠিক আছে।